আসসালামু আলাইকুম। আমাকে শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি শুনতে স্যার, পাচ্ছেন আপনাকে আমাকে? শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমার একটু প্রবলেম হয়েছিল আমার মাইক্রোফোনে। আমি একটু চেঞ্জ করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, আপনারা লাস্টে আপনাদের গত ক্লাসে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা দেখলাম কেউই হোমওয়ার্ক গুলো জমা দেন না। রিজনটা কি? আপনারা কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে? কেউ একটু রেসপন্স করেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। একটু আপনার আমার কি প্রবলেম হয়েছিল, হেডফোনের প্রবলেমের জন্য আর কি প্রথমে একটু ঝামেলা হয়েছিল। তার জন্য এক্সট্রিমলি সরি। আমি দেখলাম যে আপনাদের হোমওয়ার্কটা জমা দেন নাই। স্যার এটা কথা বলতে পারি? জি স্যার, ম্যাডাম বলেন। স্যার ওই যে স্যার আপনার রেকর্ডিংটা করছিলাম, কিন্তু আসলে এটা একটু এলোমেলো মনে হচ্ছিল আর কি। এই জন্য মানে হোমওয়ার্কটা পুরোপুরি করা হয়নি। যেমন ক্যাটাগরি ট্যাগ পর্যন্ত আমি এসেছিলাম, কিন্তু আমি আপনি যেটা আমার এটার কমেন্ট করেছিলেন যে লোগোটা হয় না, এটা আমি বুঝতে পেরেছি যে আপনি বলেছিলেন যে লোগোটা এভাবে না করে ওয়াইড আকারে করলে ভালো হয়। হ্যাঁ, জি জি জি। তো আমি ওইটা আসলে আমি আরেকটা থেকে নিয়েছি, তো সেই সংস্থার লোগোটা এরকমই ছিল। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের ফার্স্টে কিন্তু আমি আর কি আপনাদের লোগোটা আর কি কিভাবে আপনি সাইজটা ঠিক বলেছিলেন করবেন। হ্যাঁ, ওইটা করলে এটাও আপনার প্রবলেমটা আপনি সলভ করে ফেলতে পারতেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আবার করতে গিয়েও আবার করি নাই। আচ্ছা আচ্ছা। স্যার, আরেকটা যেটা ব্যাপার যে হেডারে যে প্রবলেমটা বলেছিলেন, আমি ঠিক বুঝতে পারছি না হেডারটা কোথায় সমস্যা। একটা সোশ্যাল মিডিয়াতে সমস্যা আমি বুঝতে পেরেছি, যেখান থেকে নিয়েছি ওইখানে ওদের ফেসবুক ছাড়া অন্যগুলা অ্যাক্টিভেট না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ম্যাডাম, আমি এই তাহলে জন্যই একটু একটু আমাকে টাইমটা দিবেন। আমি আপনার হোমওয়ার্কটা বের করি, তাহলে সবাইকে দেখাইলে ওটা আর কি সবার জন্য ভালো হবে। হ্যাঁ। জি স্যার। আর গত ক্লাসে আমি বলেছিলাম যে শুভ স্যার আপনাদের নেক্সট ক্লাসটা নিবে। হ্যাঁ। এইটা আসলে স্যারের একটু প্রবলেমের জন্য এখন থেকে আপনার অ্যাফিলিয়েট এবং বাকি যে ক্লাসগুলো আছে এগুলো এখন টোটালি আমাকে নিতে হচ্ছে। হ্যাঁ, মানে টোটাল এখন ধরেন আমরা, আপনারা জেনে খুশি হবেন, আমরা আসলে ডিমার্কস নামে একটা জি ডিজিটাল জি। মার্কেটিং এজেন্সি ব্র্যান্ডে আগাচ্ছি। এটার জন্য আর কি এখন ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্টের সাথে স্যারকে মিটিং করতে হচ্ছে। হ্যাঁ। আর সবাই তো জানেনই যে ইন্টারন্যাশনাল মানে টাইম জোন মেনটেন করে আসলে আমাদের কিন্তু রাত্রেই আর কি মিটিং গুলা করে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য আর কি স্যার কোনোভাবেই সময় বের করতে পারতেছেন না। আহ, এই জন্য আর কি এখন থেকে বাকি ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করবো, মানে নিবো আর কি। আর আশা করি যেহেতু আমি গতদিনও বলেছিলাম যে প্রোডাকশন আমি কাজ করতেছি, আমি এইটুকু বিলিভ করি যে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আর সাকসেস হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, মানে আপনাদের কিন্তু সাকসেস হইতেই হবে। এটা আসলে আপনারা সাকসেস না হলে এটা কিন্তু আবার রিপোর্ট করতে হবে আমাদেরকে। প্রতি ব্যাচ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আমাদের স্টুডেন্টকে সাকসেস করে বের করতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিও স্যার এটা আর কি উনি আর কি বলেই দিছে যে প্রতিটা ব্যাচ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সাকসেস স্টোরি আনতেই হবে। যার জন্য আপনারা যদি আমাকে আমার সাথে কোঅপারেট করেন, আমি এটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি যে সাকসেস আপনারা হবেনি। হ্যাঁ, কিন্তু আমার সাথে কোঅপারেট করতে হবে। জি ঠিক আছে। অবশ্যই। জি স্যার। স্যার আচ্ছা। শব্দ হচ্ছে আদার নয়েজ গুলো। জি স্যার। পরান স্যার শুভ যে শুভ স্যারের বয়স শুনতে পাচ্ছি আমরা।
জি স্যার, স্যার ওই যে এখন মিটিং এ আছে। হ্যাঁ, আসলে প্রবলেমটা হয়েছে কি, আমার যে মাইক্রোফোনটা আমি মানে যে হেডফোনটা ইউজ করতেছিলাম ওইটার আর কি প্রবলেমের জন্য আমি এখন যেটা ইউজ করতেছি এটাতে আপনার ওই স্পিকারটা পিসিটা ইউজ হচ্ছে, মানে মাইকটা পিসি ইউজ হচ্ছে, যার জন্য আর কি সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এটা একটু একটু চেঞ্জ টাইম। করা যাবে না? ওই যে ফরহাদ স্যার যেটা ইউজ করতেন স্যার পিছনে, একটু ম্যানেজ করেন, দেখেন করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে আর হয়ে গেলে একটু সমস্যা সময় নেই। দেন। হ্যাঁ হ্যাঁ শিওর হ্যাঁ, স্যার। অবশ্যই। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে নিই আবার। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এই শাহজাহান ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। এই আমাদের নতুন টিচারের নাম কি গো? শিহাব স্যারের শাহরিয়ার। নাম শিহাব শিহাব শাহরিয়ার। শাহরিয়ার। ওই যে স্যার, শাহজাহান ভাই, স্যারের চোখগুলো সুন্দর, হোয়াইট কালার, ফেসবুকে জি জি। দেখলাম। চেহারা আমি তো দেখা হয়ে গেছে। গত ক্লাস বাসায় ছিলাম, ঈদের ছুটিতে চিল করছি, গত ক্লাস করতে পারি নাই। এই জন্য এসে অফিসে বসও ছিল না, খুব দূরের উপরে আছি। এই অবস্থা। কি অবস্থা? শাহজাহান ভাই হোমওয়ার্ক করছেন? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শাহজাহান ভাই হোমওয়ার্ক করছেন? না না, আমি করে করতে নাই পারি ভাই, নাই ভাই। করে নাই। ও আচ্ছা আচ্ছা, আমি ভিডিও গত ক্লাসের ভিডিওটা দেখি, কালকে হ্যাঁ, ইনশাল্লাহ ভিডিওটা দেখছিলাম। আসলে স্যার তো বুঝাচ্ছিলেন, হঠাৎ করে একটা চেঞ্জ হয়েছে না স্যারের এই শাহজাহান ভাই, তখন থেকে হ্যালো। একটু এলোমেলো লাগছিল, তবে হ্যাঁ বলেন, শুনতাছি। ওই স্যারের কন্টাক্ট, নতুন স্যারের কন্টাক্ট নাম্বার আছে কি আপনার কাছে? স্যার কি দিয়েছে? না না, না না। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। জ্যাক, ডি মার্সি নাকি ডি মার্কি ভাই? জি মার্সি। ডি মার্সি, ওমা, ভালো। কি অবস্থা সবার? হ্যালো। আগো মা জি তাসকিন কি? ভালো। হ্যাঁ, রায়হান রায়হান কি ভাই, ক্লাসে নাই? রায়হান। দেখলাম তোরে। আমাদের ওই আমাদের রিপ্লাই মেম্বার দিতে মনে হচ্ছে কমে যাচ্ছে। টিমের 25 জনের থেকে এখন তো 10 ভাই আছি 12তে কিন্তু নেমে গেছে। বাইরে আছি। তুমি কল দিছিলাম মনে হয় আমারে, আমি তো দেখিনি আসলে, ঘুমেছিলাম। এই ভাই, আমাদের 25 জন ছিল মেম্বার, এখন আমি পুরো দিছিলাম। 15 জন। অনেকে অনেক কাজে ব্যস্ত, যে কারণে হয়তো বা ক্লাসে অ্যাটেন্ড করে না, ক্লাস করতেছে হয়তো অফলাইনে। দিয়ে দে, দিয়ে দে ভাই, এত শব্দ। যে বাইরে আছেন একটু মিউট করেন কষ্ট হ্যালো, করে। হ্যালো। জি বলেন। শুনতে পাচ্ছি। শাহজাহান ভাই আছেন? হ্যাঁ আছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। ভাই, নামাজ পড়ে অ্যাক্টিং করতেছি, হ্যাঁ স্যার আসলে একটু বললেন। ওকে। নামাজের আজানের জন্য ওয়েট না করে করে শুরু চলে ভালো। আচ্ছা, আমাদের কে ক্লাস যেন টাইমটা সাতটায় করলে বেটার হইতো, নামাজ আজান এগুলা শেষ হ্যাঁ, হইতো 7টা হলে সবচেয়ে ভালো। এটা এখন কাকে বলবো? স্যারকে তো বলা হয়েছিল গতদিন। শুভ স্যার অনেক বিজি, অন্য ব্যাচে তো ক্লাস নিতেছে, এটা তো ঠিক। শুভ স্যার কি অন্য বেসের ক্লাস নিতেছে ভাই? না, ওই যে ডিমার্সির নাকি একটু ক্লায়েন্টের আগে সাথে তো কথা বলতে। দেখলাম, ওই কথা বলতেছে দেখলাম। এখন কিছুই না। বুঝতেছি না। হ্যালো, আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ, আপু বলেন। আমাদের এই যে এই সব শিডিউলটা কি চেঞ্জ করা যায় না 7টায়? আমরা কি কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারি না? এই যে আমাদের দিবে না মেবি, কারণ অনেকগুলো ক্লাস করে তো, একটার পর একটা তো ক্লাস হয়ে থাকে, এই কারণে হয়তো বা দিবে না আমাদের। এমন কথা একটা বলে দেখতে সময় পারি না আমরা। আমাদের সময়।
আর মাগরিবের নামাজ তো বেশিক্ষণ থাকে না। একদম অড টাইম। আরেকটা জিনিস হচ্ছে আমি বলতেছি কোনোভাবে কি দরকার হয় অন্য শিডিউলে আমাদেরকে সময় দিক, বাট আমরা এই স্যার কি কি বুঝবো? আমার তো মেজাজ খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করবো না, এটা এখানে রেকর্ডিং এ করে শিহাব না। শাহরিয়ার তো হ্যাঁ মনে হয় হ্যাঁ আমাদের আগেই ক্লাস নেওয়ার কথা ছিল, এখন ওনাকেই দিছে আর কি আবার। না, আগে দিয়েছিল না আরেকজন টিচার ফায়াজ স্যার। ফায়াজ ফায়াজ, হ্যাঁ হ্যাঁ ফায়াজ ফায়াজ। জানি না কি হবে, এত কিছু মাথায় ঢুকাইতে পারতেছি না, মাথা ব্যথা করে প্রতিদিন। টেনশনের, তাই না? আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে? নয়েজটা কি সলভ হচ্ছে না এখন? না স্যার, এখনো সাউন্ড এখনো আসতেছে। সাউন্ড আসছেই। আচ্ছা, আর একটু আসলে কি জানি একটা ফরাদ স্যার ইউজ করতেন না, ওই যে সাউন্ড প্রুফ, না সাউন্ড প্রুফ কোনো একটা মাইক্রোফোন, না মাইক্রোফোন। ডিডাকশন মাইক্রোফোন। না, এই ক্লাসগুলা সাউন্ড থাকলে এমনি বুঝতে আরো কষ্ট হবে, খবর হয়ে যাবে, কোনোভাবেই করা যাবে না। এখন এই স্যারের যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই স্যার যে ক্লাস আমাদের নিতেছে, আমাদের যেখানে আমরা বুঝবো না বা যেভাবে বুঝবো স্যারকে ওইভাবে বলতে হবো স্যারের যে আমরা এইভাবে বুঝতেছি না, এইভাবে বুঝান। আর শুভ স্যার যেভাবে ডিটেলস আলোচনা করে সব বিষয়গুলা, সেভাবে স্যারকেও বলতে হবো, তাহলে হয়তো স্যারও ভালো ক্লাস করাইতে পারে। এখন এটা নিয়ে বারবার ওদের সাথে যত ইয়া করবো, আমার মনে হয় আমাদের লেভেলটা তত ডাউন করতেছে ওরা। আর ডাউন হবে, ঠিকই আছে। সেটাই স্যারকে এখন যেটা সাউন্ড থাকবে না এমন ভাবে স্যারের কাছ থেকে আমরা বুঝে নিতে হবে বারবার বিভিন্ন ভাবে, এটাই করা ছাড়া আর কিছু উপায় নেই। কিন্তু এই যে নয়েজের মধ্যে দিয়ে স্যার লিখতে দিবে, এটা কোনোভাবে গ্রহণ করা যাবে না, কারণ এটা আমাদের খুব কষ্ট হবে। না না, এভাবে শোনা যাচ্ছে না তো কিছু, শোনা বুঝতে যাচ্ছে পারছেন না তো স্যার শুধু। কথাগুলো। স্যার কেন আমাদেরকে একটা সাউন্ড প্রুফ মাইক্রোফোন দেয় না? অনেক কষ্টে ক্যাটাগরি আর কি যেন স্যারের আর আমার আমার ব্লক সমস্যা হচ্ছে, পোস্টার ক্যাটাগরি। আমার এখানে ওই কারেন্ট একটু প্রবলেম করতেছে, যে ও, কারণে গরমের জন্য না? যেটুকু সময় আমি পাচ্ছি, মানে 3টায় আমি ল্যাপটপ চার্জ দিতে পারতেছি, দেওয়ার পরে যে সময়টুকু থাকছে মানে চার্জে, ওই সময়টুকুতে আমি যে কাজ করতেছি এগুলাতে দেখা গেছে ল্যাপটপের চার্জ শেষ। ও, এই ইস, ভিডিওটা দেখা প্লাস এগুলো আবার অনেক কষ্ট হচ্ছে। ইয়া করার প্রবলেম হচ্ছে। এখন তো ঝড় বৃষ্টির দিন, বেশি বেশি মানে কারেন্ট যাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। রাইট রাইট। মানুষ আপনার আবার এত ভিডিও দেখা লাগে? না না, এই ক্লাসে ভিডিও দেখতে হয়, এসিও ক্লাসে কি ভিডিও সাধারণ ভাই? হ্যাঁ, টেনে দেখা যায় না। বুঝি নাই কি বলছেন। আপনার তো এক্সপার্ট মানুষ, আপনার এত ভিডিও দেখা লাগে? আরে ভাই, এক্সপার্ট মানুষ কিসের না, এক্সপার্ট? ও তো সোশ্যাল মিডিয়া এখন তো দেখে, আমি তো দেখি তাই না? এখন অনেক কিছু আরো শেখার বাকি আছে সোশ্যাল মিডিয়ায়। কি শিখতে, রিভিউ ক্লাসটা আসুক না, আমি কোশ্চেন এক গাদা কোশ্চেন রেডি করে রাখছি। আরে কোশ্চিন রে ভাই, কিছুই না। এই এই দেখি সাজান ভাই, বিভিন্ন ভ্যাকেন্সি দেখি, আল্লাহ এই যে গো সাজান আল্লাহ, ভাই, কত কি এসিওর কত। তবে সেদিন একজন ইয়ের কাছ থেকে শুনলাম, বুঝছেন, ওই ফাইবারে কাজ করে, এসিও নিয়ে কাজ করে, প্রফেশনাল। তো ভাই এত কিছু লাগে না, বুঝছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ও আরো অনেকগুলো ইনস্টিটিউশন আছে, তাদের এত কিছু লাগে না, জাস্ট খালি বাই অ্যান্ড গ্রুপে শেয়ার করে তাতে হয়ে যায়। বাট এই ক্রিয়েটিভ আইটিতে এটাই অ্যাডভান্টেজ, আপনার এ টু জেড শিখতে পারতেছেন। যদি মনে করেন যে ফাইবারে কাজ না করে স্টুডেন্ট এই পড়ায়ও ভাইয়া, খায়, এই তাও ভালো। সাজান ভাই, হ্যাঁ আপনি হ্যাঁ কি ওই যে বলেন। শপ যেটা ওই যে ইয়েতে ফেসবুকে যে শপ তৈরির ওই ব্যাপারটা স্যার যেতে দিয়েছে, করেছিলেন? আরে স্যার কি, স্যাররা তো ওই ফেসবুকের একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, তো হ্যাঁ, ওখান থেকে তাতে আমি তো ঢুকেন নাই? কিছুই বুঝলাম না, ঢুকলাম তো কিছুই বুঝলাম না। ওইটা তো ফেসবুকের যে হেল্প সেন্টার আছে ওখানে একটা ইয়া দিছে,
ওখানে যে আপনি হেল্প সেন্টারে যা লেখা এই সার্চ করবেন ওইটা রেজাল্টে আসবে ফেসবুকের মানে ওদের মতো করে। ওটা তো হয় না। তো আমি এভাবে বিভিন্ন ভাবে ট্রাই করার পরে তারপর লাস্টলি সাকসেসফুলি একটা ক্রিয়েট করতে পারছি, কিন্তু তাই? কিভাবে ওরে করছি বাবা, সেটা আমি এখনো ক্লিয়ার হই নাই। স্যার আরেকটা এখন কি আবার আমার বিষয় আবার কথা আবার করে পরিষ্কার, আমাদের একটু দিয়ে দেন না গ্রুপে। স্যার এখন কি কথাটা আচ্ছা পরিষ্কার আচ্ছা, শোনা যাচ্ছে? জি জি স্যার, জি এখন স্যার শোনা এখন শোনা যাচ্ছে, যাচ্ছে। এখন শোনা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে। আসলে প্রবলেমটা হয়েছিল কি, আমার আর কি প্লেসটাই চেঞ্জ করতে হয়েছে আমাকে, ডিভাইস নিয়ে অন্য আরেক জায়গায় চলে আসতে হয়েছে। ওখানে যেহেতু নয়েজ পাচ্ছিলেন। তা ঠিক আছে, যেহেতু সলভ হয়ে গেছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে আগে ফার্স্টে বলেন যে আপনারা হোমওয়ার্ক কেন জমা দেন? সবাই যে চুপ চুপ হসপিটালে হয়ে ছিলাম, গেল। এই কারণে জমা দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি নাই ছিলেন, বাকিটা কি হয়েছিল? বাকি সবার প্রবলেমটাও আসল কথা কি দেখেন, আমি কিন্তু এখন জাস্ট জিজ্ঞেস করতেছি যে হোমওয়ার্কটা কেন দেন নাই, হ্যাঁ? কিন্তু মেইন সাফার কিন্তু আপনারাই করবেন কিছুদিন পরেই, যখন দেখবেন যে আপনি কাজ বুঝতেছেন না। এখন কিন্তু আপনার যে ম্যাডাম আর কি, ম্যাডামের যে প্রবলেম গুলো ওনারা ফেস করছেন উনি কিন্তু পোস্ট করছেন, হ্যাঁ? এই একবার আপনারা যদি পোস্ট করতেন আপনাদের প্রবলেম গুলো কিন্তু এখন ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে। স্যার আমারটা কি দেখবেন আপনি? আচ্ছা আমি একটু মিউট করে দিই বাকিদের, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আমি ম্যাডামের যেটা প্রবলেম আমি সেটা আর কি আপনাদের একটু দেখাই দিতে যাচ্ছি প্রবলেমটা কোথায়, হ্যাঁ? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার, ফ্র্যাঙ্কলি কি একটু কথা বলতে পারবো? মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে স্যার হঠাৎ করে চেঞ্জ হয়ে আমাদের হ্যাঁ কাজটা হচ্ছে, তো যার কারণে হচ্ছে মানে আমাদের কাছে উম, জানি না অন্যদের কাছে কেমন মনে হচ্ছে, আমাদের মোটামুটি সবার কাছে মনে হচ্ছে কি ক্লাসটা আমরা ধরে উঠতে পারছি না। মানে হচ্ছে মানে আপনি ঠিকই সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু মানে আমাদের আর কি একটু খুব একটু কঠিন টাইম লেগে হ্যাঁ লাগে, যাচ্ছে। হ্যাঁ আসলে এটা এরকম প্রথম তো হওয়াটা একটু অস্বাভাবিক সমস্যা। না, হ্যাঁ? আহ, এটা আসলে সবার ক্ষেত্রেই এটাই স্বাভাবিক, এটা মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে জি যাওয়া স্যার, স্যার, এই জন্য এটা আপনি কিছু প্রবলেম। মনে করবেন না, আমরা না আর না না কি অবশ্যই না। ধরে তবে উঠতে আমি পারছি না। আমি এটুকু আপনাকে বলতে পারি, যে আপনারা যদি কোনো মানে এসিও রিলেটেড, মানে আসলে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমি আসলে সোশ্যাল মিডিয়াটা অতটা ভালো বুঝি না, হ্যাঁ? এসিও রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আপনি যে কোনো সময় আমাকে মেসেজ করেন ডিরেক্টলি ইনবক্সে। আমি এটা কিন্তু আসলে রুলস এর বাইরে থেকেই বলতেছি, আমাদের কিন্তু ইনবক্সে আপনার সাপোর্ট দেওয়ার কোনো ইয়া নাই, পারমিশন নাই। তারপরেও বলছি যদি কোনো প্রবলেমে ফেস করেন যে এইটা বুঝতেছেন না, মানে যেহেতু বলতেছেন যে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, ধরতে জি স্যার, একটু থ্যাংক সমস্যা ইউ হচ্ছে, স্যার এটার জন্য, হ্যাঁ হ্যাঁ এটা আমাকে, বুঝার জন্য। হ্যাঁ এটা আমাকে একটা যে কোনো সময় মেসেজ করেন, আমি সব মানে আপনাদের স্যার সাপোর্ট আপনার, দেওয়ার জি চেষ্টা স্যার, করবো। থ্যাংক ইউ স্যার। আপনার আর কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? স্যার আরেকটা কথা অ্যাকচুয়ালি ছিল। কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজ করেন আমাকে, আমি মেসেজের রিপ্লাই দিব সাথে সাথে, বুঝছেন? কন্ট্যাক্ট নাম্বারটা আসলে একটু দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আসলে সাপোর্টের জন্য কিন্তু ফেসবুক এবং 24/7 নামে আলাদা একটা সাপোর্টের প্ল্যাটফর্মই আছে, হ্যাঁ? তো তারপরেও আসলে অনেকে ওগুলোতে স্যাটিসফ্যাকশন আসে না, অনেকের প্রবলেম মনে হয় যে সলভ হয় নাই। এই ক্ষেত্রে আর কি আপনারা আমাকে মেসেজ দিয়ে, আমি মেসেজ দিয়ে রিপ্লাই দিব। আর স্যার তারপরে যদি ওই সময় কথা আর বলার দরকার পড়ে আমাকে আরেকটা, আর কি ওই সময় বলেন, আমি তখন যদি মেসেজেও না হয় তখন আমি তখন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। ওকে স্যার, সেটাও ঠিক আছে। আর 24/7 এর ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমি কয়েকটা বিষয় নিয়ে মানে ফেসবুকের কয়েকটা বিষয় নিয়ে 24 সাপোর্টের সাথে কথা বলার পরে ওরা বলতেছে যে কিছু কিছু ফেসবুকের ভিতরেই কিছু কিছু সেক্টর আছে, বলতেছে এগুলা তো আপনাদের কোর্স মডিউলে ছিল না, এগুলো আপনাদের শেখানো হয় না, এটা নিয়ে আমরা সাপোর্ট দিতে পারবো আহ, না। এটা হ্যাঁ, এই এইটা ধরনের মানে আসলে কোটেশন করতেছে স্যার, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা 6 মান্থের একটা ফুল কোর্সে ভর্তি হয়েছি। সো এটা তাদের বোঝা উচিত। আহ,
ঠিকই আর স্যার বলেছেন। ফরহাদ স্যারকে আমি লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে সেও বলছিল আপনার মতো যে তার যে লাস্ট ক্লাসটা যে যদি কোনো প্রবলেমে পড়েন এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমাকে একটা নক দেন, যদি 24/7 আপনাদের হেল্প না করে বা সমাধান না করে, সেম আপনার এই কথাটাই বলছিল। তো আমি তারে মাঝে মাঝে নক দেওয়ার পরে 2-3 দিন পরও সে মানে আমার মনে হয় কি রেসপন্স। জানেন যে যে জিনিসটা তার কাছে ইজি মানে শর্টলি সে অ্যান্সার দিতে পারে, ওইটা আমাকে সাথে সাথে মাঝে মাঝে অ্যান্সার দেয়, মানে 1 ঘন্টা আচ্ছা পরে আচ্ছা। হইলেও দেয়। আবার যেই হ্যাঁ জিনিসটা দেখা গেছে একটুখানি আমি বুঝি না বা আমি কোথাও কোনো হেল্প পাচ্ছি না, সেই জিনিসটা দেখা যাচ্ছে সেও কোনো ভাবে করে না, ওই 2-3 দিন হয়ে যায় কোনো হ্যাঁ, রেসপন্স নাই। তো আচ্ছা এগুলা ঠিক তো আছে। স্যার। আচ্ছা, সাপোর্টের যে ব্যাপারটা বলি, হ্যাঁ আমি তো মেইনলি প্রোডাকশনে কাজ করি, আগেও শুনেছেন। তবে আমি কিন্তু ফ্যাকাল্টির সাথে টোটালি মানে কম্বাইন্ড অল টাইম কিন্তু, হ্যাঁ। এক্ষেত্রে 24/7 এর যে টোটাল আপনার কোঅর্ডিনেশনের দায়িত্বটা, এটা কিন্তু টোটালটাই আমার উপরে। এবং ফেসবুক সাপোর্টের কোঅর্ডিনেশনটাও আমি করে থাকি, হ্যাঁ। টোটাল আপনার সাপোর্ট পাচ্ছেন কিনা এটা ইনশিওর করা থেকে, তারপরে আপনার রিপোর্ট রেডি করে, এটা কিন্তু আমরা কিন্তু একটা ফরম্যাটের ভিতরে থাকতে হয়। এটা টোটাল আবার রিপোর্ট করে আমাদেরকে সিও স্যারের সাথে কিন্তু এটা নিয়ে মিটিং এও বসতে হয়, হ্যাঁ, যে আমরা সাপোর্ট দিতে পারতেছি কিনা। এখন স্যার যেটা আসলে হয়েছে কি, আপনাকে যদি বলে থাকে যে আমাদের কোর্স মডিউলের বাইরে, হ্যাঁ, এটা তো আসলে আসলে করার কিছু নাই। আপনারা যখন অ্যাডমিশন হয়েছেন তখন তো কোর্স মডিউলটা আপনাদেরকে জানানো হয়েছে। ফার্স্ট ক্লাসে কিন্তু কোর্স মডিউলটা কি কি পড়ানো হবে সবকিছু দেখা দিয়েছে। এখন যদি আপনি বলেন যে অ্যাডসেন্স দেখায়, এটা কিন্তু আমাদের কোর্স মডিউলে নাই। হ্যাঁ, সো না এইটা স্যার, আসলে বাট শুভ স্যারে কিন্তু ফার্স্ট ক্লাসে আইসা বলছিল যদি আপনাদের কোনো একটা সেক্টরে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া বা কোনো এসইওর ক্ষেত্রে কোনো কিছু আপডেট আসে পোস্ট আচ্ছা মডিউলের আচ্ছা। বাইরে, সেটাতে আমরা হেল্প করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এইটার হেল্প করার সিস্টেমটা হলো যে যদি কোর্স মডিউলের বাইরে থেকে গুগলে, যেমন লাস্ট আপনার মনে হয় দেখছেন যে ফেসবুক, সম্ভবত ফেসবুক ইনসাইট নামে যেটা ছিল, অডিয়েন্স ইনসাইট, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে জি অথবা জি বন্ধ জি। হয়ে যাবে এরকম, হ্যাঁ। হ্যাঁ। এইটার বিপরীতে এখন পর্যন্ত কিন্তু সেরকম মানে অডিয়েন্স রিসার্চ করার জন্য ভালো কোনো প্ল্যাটফর্ম কিন্তু এখন ফেসবুক দেখায় দেয়নি। না সো না। যদি নতুন কোনো প্ল্যাটফর্ম নতুন করে যদি ফেসবুক ইন্ট্রোডিউস করে, সেক্ষেত্রে হবে কি, এইটার সাপোর্টটা আপনাদের কিভাবে দেওয়া হবে? ইন্ডিভিজুয়াল তো একজন একজন করে সাপোর্ট দেওয়া সম্ভব না, হ্যাঁ। সেক্ষেত্রে হবে যে রিসেন্ট যে ব্যাচগুলোর ক্লাস হবে ওই টপিকের উপরে, হ্যাঁ, সেই ভিডিওটা আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। যখন গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, তারপরে যদি আপনারা ভিডিওটা দেখেও যদি বুঝতে না পারেন, কোনো প্রবলেম যদি ফেস করেন, তখন আর কি কিন্তু আমরা ওইটা নিয়ে আপনাদেরকে তখন সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। এখন যেহেতু আপনি বলতেছেন যে 24/7 থেকে আপনাকে আপনি যে যে পয়েন্ট গুলা করেছিলেন ওটার আপনি আহ, সঠিক সলিউশনটা পান নাই, আপনি কাইন্ডলি আমাকে একটা মেসেজ দিবেন আপনার পয়েন্ট গুলা লিখে, এটা নিয়ে আমি সাপোর্টের সাথে কথা বলবো, যেহেতু ওটার কন্টিনিউশনের দায়িত্বে আমি আছি, ঠিক আছে? জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনার যে প্রবলেমটা হয়েছিল, মানে জাকারিয়া হাফিজ ম্যাডাম, জি যাকে। আপনার লোগোটা তো একটু বড় হয়ে গেছে, হ্যাঁ। সাথে তো আপনার ওই যে ট্যাগ লাইন এবং ইউআর লোগোর পাশে যেটা আর কি ইউজ করা হয়েছে, সাইট টাইটেল এবং ট্যাগ লাইন, এটার জন্য আরো একটু জায়গা নিয়ে নিছে, হ্যাঁ। এইটার জন্য আমি যেটা বলছিলাম যে হেডারটা হয় নাই বলতে, যে ওই যে আপনার দেখেন যে লোগোর নিচে চলে আসছে হেডারটা, ঠিক আছে, যার হেডারটা জন্য কোন ডান দিক? সাইড। স্যার হেডার হ্যাঁ বলতে কোনটা স্যার? টেলিফোন নাম্বার হ্যাঁ, ওইটাও কম্পিউটারের হেডার, নাকি? এবং ওইটা হলো বলা যায় যে আপনার এই থিমটাতে আপনি অপশনটা পাইছেন, কিন্তু এরপরে আমরা যে সকল থিমটাতে কাজ করবো এটা কিন্তু থাকবে না, হ্যাঁ। আপনাদেরকে যাতে জাস্ট সব রকমের যাতে ধারণা দিয়ে রাখা হচ্ছে, যাতে আপনাদের ফিউচারে কোনো প্রবলেম না পড়েন, এই টাইপের কোনো কাজ যদি আসে তাহলে যাতে ওইটাও সহজে হ্যান্ডেল করতে পারেন, হ্যাঁ। ফুটার হেডার হিসেবে আমরা নর্মালি এই যে হোম, অ্যাবাউট আস, এই স্যার এটা সেকশনটাকে মেনু এই বার না? বুঝি। আমি তো জানি যে মেনু বার কি স্যার? এই মেনু বারটাই আপনার হেডার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একই একই এখানেই হবে হবে। এটা। স্যার হ্যাঁ, আমার এটা কি মিলে না এই কারণে যে আমি কিন্তু না না 7টা পেজের জায়গায় 9টা পেজ করেছি। না না, তারপরে এইটার আমি জন্য আমি সাব। বলিনি আর কি। আমি আচ্ছা যেটার আচ্ছা। জন্য বলছি যে এটা হয় না, এটা আসলে যে যখন আপনি লোগো এবং এই টাইটেল সাইড টাইটেল এবং ট্যাগলাইনটা বসানোর পরে এই হেডারে কিন্তু আর জায়গা ছিল না, এই সাইডে মনে হয় আপনার ওরা আর কি জায়গা বোঝাতে পারে না, যার জন্য সেকেন্ড লাইন পড়ে চলে আসছে, মানে লোগোর নিচে চলে আসছে এগুলা টোটাল। আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ, সাইডে। কিন্তু এইটা হওয়ার জন্য হয়েছে কি, দেখেন যে এই এরিয়াতে, মানে ডান সাইডের এই এরিয়ার টোটালটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ফাঁকা। ফাঁকা। কিন্তু এইটা আসলে ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ। জি জি।
আমাদের এইটা আর কি জি একটা স্যার। এরকম ফাঁকা থাকলে দেখতেও ভালো দেখাচ্ছে না এবং ইউজার ফ্রেন্ডলিও না, এই জন্য আর কি আমি ওটা বলছিলাম যে আপনার ইয়েটা হয় না। আর আর একটা জিনিস যেটা হয়েছে কি, আপনার এই যে উপরের যে বারটা, আপনার হেডার বার, আপনার এতক্ষণ দিন ধরে যেটাকে হেডার জানেন, হ্যাঁ, এখানে যে আপনার ফেসবুক এবং বাকি যে সকল ইউআরএল গুলো অ্যাড করেছেন, জি জি, ওইটা এ- ওদের দেখে যেখান থেকে নিয়েছে স্যার, ওদের আবার এটা অ্যাক্টিভেট ছিল না বলে ভালো করে আসে, জাস্ট আচ্ছা, ফেসবুকটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাকি চেঞ্জ লিঙ্ক গুলো আর কি একটু ঠিকঠাক ভাবে ওইটার জন্য আর কি হয়নি। আর বাকিগুলা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে আপনাদের হোমওয়ার্ক কিন্তু আরো বেশি ছিল, আপনি মাত্র 2টা স্ক্রিনশট দিয়েছেন, হোমওয়ার্ক কিন্তু আরো বেশ কিছু স্ক্রিনশট আসার কথা ছিল। স্যার ওই বাকিগুলো যেটা আপনি দিয়েছিলেন লেকচার, ওইটা আমি করছি, যেমন 4টা ব্লক করেছি, ক্যাটাগরি করেছি, কিন্তু বাকিগুলো আগাতে পারিনি, সব আচ্ছা, শেষ করে ঠিক দিয়েছি। আছে, আপনি ভিডিওটা আরেকবার দেখেন, দেখার পরেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা ওই যে হ্যাঁ, জি বলেন। আমাদের উপরে যে অ্যাবাউট ওই সাইড গুলো আরেকটু এক সাইডে নিব, সাইডে কিভাবে নিব? মানে এইটা, এই অংশটা কতটুকু? ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই এইটা তো ওইটাই। অংশটা একটু সাইডে নিব হ্যাঁ, কিভাবে? মানে এই সাইডে নিয়ে আসবেন কিভাবে, এটা তো? যে হোম, এটা হেডার হেডার। হ্যাঁ লেফট হ্যাঁ, রাইট কিভাবে করবো? মানে এইটা আপনার এক এক এইটা আসলে আপনার, আমরা তো এখন নর্মাল একটা ফ্রি থিম ইউজ করতেছি, হ্যাঁ, ইচ্ছা করলে হ্যাঁ, কিন্তু আপনি এই লোগোটাকে এই সাইডে নিয়ে আসতে পারেন, লোগোটাকে এখানে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, হেডারটাকে আপনি এই এইদিকে রাখতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন, কোনটা হ্যাঁ। ভালো লাগে স্যার? এটা আসলে আপনার চয়েস করতে হবে কোনটা আসলে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে, এটা আসলে। ও মানে আমার আমার চয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো আপনার ইসে নাই, চয়েস। স্ট্যান্ডার্ড কোনো না সাইজ, না, স্ট্যান্ডার্ড কোনো কিছু বলে স্ট্যান্ডার্ড। কিছু নাই। আপনাকে যেটা আপনি আসলে দেখবেন যে কম্পিটিটররা কি করছে, বাকি সবাই কি রকম রাখছে, কম্পিটিটররা তখন দেখবেন যে ম্যাক্সিমাম কম্পিটিটর যেটা রাখছে ওইটাই আর কি তাহলে বেশি ইউজার ফ্রেন্ডলি, যার জন্য যারা ওইটা ব্যবহার করতেছে ওইটা হয়তো বেশি প্রিফার করে সবাই, এটা আর কি মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর এইটা যেহেতু ফ্রি হ্যাঁ, থিম, এটার কিছু কিছু লিমিটেশন আছে, যার জন্য আর কি এই প্রবলেম গুলা এখন, মানে এগুলো আপনি ইয়ে করতে পারবেন না। তবে আমি বলবো যে এটা তো হোমওয়ার্ক দেওয়া পর্যন্তই, কিন্তু যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা আসলেই কিছুই শিখতে পারবেন না। থিমের তো এখানে ফ্রি থিম কিন্তু প্রচুর ফ্রি থিম আছে, আমি বলবো যে আপনারা দুই একটা ফ্রি থিম যেমন আছে ধরেন, নর্মাল যে থিম গুলো আর কি পপুলার, তারপরে বলা যায় যে অ্যাস্ট্রা, তারপরে জেনারেট প্রেস, ওশান ডাব্লিউপি, এই সকল থিম গুলোর পেইড ভার্সন ফ্রি ভার্সন দুটোই আছে, হ্যাঁ। এবং এগুলোতে হিউজ লেভেলে কাস্টমাইজেশন করতে পারবেন আপনারা, হিউজ লেভেলের, হ্যাঁ। এইগুলা আপনারা আর ইনস্টল স্যার করে। জি বলেন। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ মানে বলেন। আমরা এক একটা ওয়েবসাইট খোলার জন্য একটা জাম ইনস্টল করি কি, মানে প্রতিবার মানে অনেকগুলি আমরা ওয়েবসাইট খুলতে পারবো না, প্রতিটার জন্য মানে যেহেতু আলাদা এটা করে অফলাইন জাম ওয়েবসাইট, মানে আপনি ইনস্টল। কি বলতে চাচ্ছেন যে একবার জাম্প ইনস্টল করছেন কিন্তু আপনি অনেকগুলা ইউজ করতে চাচ্ছেন, মানে একটা ধরেন যে মানে আরো দু একটা, মানে আরেকটু করতে চাচ্ছিলাম প্র্যাকটিস করার জন্য, আচ্ছা, কিন্তু এইটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই কোনো, এটাও করা যাবে খুব সহজেই। আমি স্ক্রিনটা শেয়ার করে দাঁড়ান। নর্মালি তো আমরা জাম্প নামে যে ফোল্ডারটা হয় এখানে আর কি এইচটি ডক্স এর ভিতরেই ফাইলটা রাখি, তাই না? ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে কোর ফাইল গুলো রেখে দেই, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ জি হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের যদি নতুন আর একটা ওয়েবসাইট খুলতে চান, সেম ভাবে আপনারা জাস্ট এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করেন, মানে এখানে ডিএম ট্রেনিং দিছি, আপনি আরেকটা নামে ডিএম ফরেস্ট নামে আরেকটা করতে পারেন, তারপরে ডিজিটাল মার্কেটিং নামে আরেকটা করতে পারেন, এরকম করে যতগুলো ফোল্ডার করবেন এবং মাঝখানে ভিতরে যে কোর ফাইলগুলো রাখবেন ততগুলো ওয়েবসাইট কিন্তু রান করতে পারবেন একসাথে, এবং পরের ইনস্টলেশন গুলো সেম, জাস্ট এখানে আরো ফোল্ডার হবে, ঠিক আছে? আপনার টোটাল জাম্প আনইনস্টল করার দরকার নেই, হ্যাঁ। আমরা যখন যে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেলে জাম্প টোটালি আনইনস্টল করে দিই, করে আবার নতুন করে ইনস্টল করি, তাই না? আমার হচ্ছে না স্যার, আমার এটা হচ্ছে না। আমি আপনাকে তাহলে এখন লাইভ করে দেখাই তাহলে হবে, ঠিক আছে? ধরেন আমি কম্প্রেস ফাইলে চলে গেলাম, আমি যে ওয়ার্ডপ্রেসের যে কোডটা ছিল, কোডটা ধরেন আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা ধরেন আমার ওয়েবসাইটের নাম আমার নামেই করবো এবার আমি দেখানোর জন্য, শিহাব দিলাম, ঠিক আছে? এইটা এখন আমি কাট করে, সরি, জাম্প ফোল্ডারে এইচটি ডক্স এর ভিতরে আরো একটা ফোল্ডার হিসেবে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে ডিএম ট্রেনিং নামে একটা রয়েছে,
শিহাব নামে একটা রয়েছে। এইটা করার পরে আমরা কি করতাম, আমরা কিন্তু এটার জন্য ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? ওই স্যার ডাটা আর ওই বেজে যেতে পারি না। ডিএম ট্রেনিং এর ভিতরে যে ফলোয়ার গুলো আছে ওইগুলো আপনি শিহাব এর ভিতরে যদি দিয়ে দেন তাহলে তো সেম আরেকটা ওয়েবসাইট নতুন ওপেন হবে না? হ্যাঁ সেটাও হবে, তবে আপনার হ্যাঁ যে ডাটাবেসের কিছু ইয়ে থাকে তো, এইটার জন্য আর কি আপনাদেরকে ডাটাবেসটা ক্রিয়েট করে আলাদা, সরি এটা না, ডাটাবেসটা ক্রিয়েট করে করা ভালো। হ্যাঁ, জাম্প জাম্প কন্ট্রোল প্যানেল। আচ্ছা কন্ট্রোল প্যানেল, দেখি আর স্ক্রিন শেয়ার হ্যাঁ কন্ট্রোল প্যানেলে আসলেন, ঠিক আছে। আসার পরে যে মাইএসকিউএল নামে তারপরে যে কনফিগারেশনে যেটা ছিল এটাতে ক্লিক করে দিবেন। এই যে ব্রাউজে ক্লিক করে দিলে, সরি এখানে না, আচ্ছা স্যার আমি আমি জাম্পটা একবার ইনস্টল করছি, এইভাবে কাজও করছি, পরে এখন আর জাম্পটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় পাবো স্যার? জাম্প খুঁজে পাচ্ছেন না? জি আহ, মানে খুঁজে পাচ্ছেন না বলতে মানে আপনার মানে এইটা এই প্যানেলটা আসতেছে না? জি জি এই প্যানেলটা আসতেছে না, মানে এই আচ্ছা সফটওয়্যারটা আমি খুঁজে এটা পাচ্ছি না। জাস্ট হলো আপনি ওই যে সার্চ করবেন, এই জাম্প কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে এটা তখন আপনাকে শো করবে, এটা ওপেন করে তখন ওপেন করতে পারবেন ওকে জাম্প স্যার। কন্ট্রোল প্যানেল লিখে। হ্যাঁ আচ্ছা এখান থেকে এই যে অ্যাডমিনে চলে যাব, অ্যাডমিনে চলে যাওয়ার পরে আমি আবার স্ক্রিনটা নতুন করে শেয়ার করে নিই। আচ্ছা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এবার ডাটাবেসে চলে যাব। ডাটাবেসের নেম কি হবে, যেহেতু আমার ফোল্ডার নেম করছি শিহাব, তাহলে শিহাব দিয়ে দিই, ক্রিয়েট। ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট জাম্পের, আমি আবার এই শেয়ার করে নিচ্ছি। এখন এই যে আপনার অ্যাপাচির এখানে যে অ্যাডমিনটা আছে এখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখন দুইটা ফোল্ডার দেখাচ্ছে, ঠিক আছে। সরি আমি আবার শেয়ার করে নিলাম। দেখি না তো স্যার। হ্যাঁ এই যে দেখেন আমি যদি এখন লোকাল হোস্টে আসি তাহলে কিন্তু দুইটা ফোল্ডার দেখাচ্ছে। ডিএম ট্রেনিং এ যদি যাই আমি এখন, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে আমি যেটা আগে ছিল ডিএম ট্রেনিং এর যে ওয়েবসাইট এটাতে অ্যাক্সেস করতে পারতেছি। আবার সেম ভাবে জি যদি আমি সেভাবে যাই, এখানে কিন্তু আমার ওই যে যেহেতু নতুন করে ইয়ে করলাম এটার ইনস্টলেশনের যে ফার্স্টের যে ইয়েটা আসছে ওইটা আসবে। মানে সো একই ভাবে আপনারা কিন্তু আরো অনেকগুলো ফোল্ডার করে আলাদা আলাদা করে এরকম রাখতে পারেন। স্যার ম্যাক্সিমাম কয়টা করা যায়? ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, আপনি যতগুলো ইচ্ছা রাখতে পারেন, সমস্যা হবে না। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে যে ফার্স্টে যে কনফিগারেশনের যে সেটআপটা আসে ওইটা চলে আসছে। রাইট তার স্যার, মানে বুঝতে কিন্তু পারছি এবার। এভাবে আপনারা করতে পারেন, আপনার টোটাল জাম্প আনইনস্টল করার দরকার নেই। এর পরবর্তী কাজগুলো করতে হবে? এটা তো আপনাদের ফার্স্টে শুভ স্যারের ক্লাসে প্রথম সব ক্লাসে দেখাই দেখাইছে। দিয়েছে। প্রথম ক্লাসে ছিল। হ্যাঁ ওইটা একটু দেখে এখান নিন। থেকে শুরু হবে কাজগুলো? হ্যাঁ হ্যাঁ এখান থেকে নেক্সট ওই যে মানে ওই নেক্সট ওই কাজগুলো। একটু দেখে নেবেন আপনি, তারপরে আর কি করতে পারবেন নিজেরাই। আচ্ছা এখন আজকে আমাদের ক্লাস, আপনাদের ক্লাস হবে হলো গাইডলাইন। আমরা তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করলাম, তো এইটার জন্য তো আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের জন্য তো একটা গাইডলাইন প্রিপেয়ার করে ক্লায়েন্টকে দিতে হবে আমাদের, তাই না? মানে আমরা যেটা আসলে কাস্টমাইজেশন করছি, এবং কাস্টমাইজেশন এখন আসলে আমরা যে সকল কিওয়ার্ড গুলা রিসার্চ করছি, তারপরে টেকনিক্যাল অডিট করে যেগুলা প্রবলেম পাইছি, এইগুলা আর কি আমার ওয়েবসাইটের কোথায় কোথায় গেলে ইমপ্লিমেন্ট করতে পারবো, কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করা লাগবে সেগুলো আর কি দেখার জন্য আমরা আসলে গাইডলাইন প্রিপেয়ার করব। এবং আমরা ক্লায়েন্টকে কিন্তু প্রথমে এই গাইডলাইনটাই পাঠাবো। হ্যাঁ তারপরে আসলে গাইডলাইন পাওয়ার পরে আপনাকে এমন হতে পারে যদি আপনার লাক ভালো থাকে, বায়ার আপনাকে বলবে যে আচ্ছা তুমি তো অনেক কিছুই অনেক ইয়ে খুঁজে পেয়েছো, ভুল খুঁজে পেয়েছো, তুমি কি এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য তুমি কি আমাকে হেল্প করতে পারো কিনা। হ্যাঁ এটা এরকম টোনে আর কি বলবেন, যে ইমপ্লিমেন্টেশনে হেল্প করতে পারো না। কিন্তু এটা বলার কারণ হলো যে নর্মাল যদি সে কোনো ডেভেলপারের কাছে যায়, সে কিন্তু ডেভেলপার কিন্তু অনেক বেশি চার্জ করবে, যেহেতু আপনাকে আস্ক করবে যে আপনি করতে পারেন কিনা। যদি পারেন, ওয়ার্ডপ্রেসের কাজ যদি আপনার জানা থাকে তাহলে তো আপনি এগুলো করতে পারবেন। সো এখানে কিন্তু আরেকটা কাজ পাওয়ার সম্ভাবনা, ভালো সম্ভাবনা আছে। জি স্যার, এটা কি মানে বুঝতে পারিনি স্যার, প্রথমে বায়ারের সাথে আমার একটা কথা না হইলো যে আমরা তো অডিট ওয়েবসাইট করলাম, অডিটের। হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করছি, অডিট করছি, তাই না? জি জি হ্যাঁ এখন অডিট কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা তো বায়ারকে একটা
পাঠাইতে হবে। আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে এবং অডিটের রিপোর্ট দিয়ে দিতে পারি, কিন্তু আহ, ওইটা আসলে ধরেন ওয়েবসাইট অডিটের যে সকল গিগ গুলো আপনারা দেখবেন ফাইবারে, সেগুলো কিন্তু আপনার $5, $7, $10 হাইস্ট। হ্যাঁ, কিন্তু জি যদি আপনি জি, গাইডলাইন সহ দেন যে আমি প্রপার গাইডলাইনও প্রোভাইড করবো তোমাকে, সেই কাইন্ড অফ ক্ষেত্রে অ্যাকশন প্ল্যান এটা স্যার, রাইট? রাইট, আপনি যদি গাইডলাইন সহ আমি ওয়েবসাইট অডিট করবো এবং গাইডলাইন তোমাকে প্রোভাইড করবো, তোমার কি মানে কি কি করতে হবে এগুলো ঠিক করার জন্য, তোমার এই প্রবলেম গুলো ঠিক করার জন্য, আর কিওয়ার্ড কোথায় তুমি রিপ্লেসমেন্ট মানে প্লেসমেন্ট করবা, মানে কোথায় কোন টাইটেলটা বসাবা, কোথায় কোন মেটা ডিসক্রিপশনটা বসাবা, এইটা যদি আপনি গাইডলাইনটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আহ এইটার চার্জের অ্যামাউন্টটা কিন্তু তখন আপনার 2-3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, জি মানে স্যার, পাঁচ ওকে। ডলারের কাজটা তখন আপনি কিন্তু $30-35 পর্যন্ত চার্জ করতে পারেন, এবং ইভেন এর থেকে বেশিও করতে পারেন। তো যদি ইরোরের মানে পরিমাণ বেশি থাকে, যে কাজ বেশি দেখালে অবশ্যই ব্যাড আপনাকে পেও করবে বেশি। ঠিক আছে, ওকে এইটার জন্য স্যার। আসলে আমরা তাহলে গাইডলাইনটা প্রিপেয়ার করতে হবে। এখন গাইডলাইনটা প্রিপেয়ার কিভাবে করব? আমরা তো এইচটিটিপি এবং এইচটিটিপিএস চেক করছিলাম, তাই না? মানে জি জি, আমার ধরেন কোনো এটার একটা সময়। ওয়েবসাইট, হ্যাঁ, এই যে গুগলের লাস্ট যে আপডেটটা আসছে এখানে আর কি গুগল ডিক্লেয়ার করছে যে সবগুলা ওয়েবসাইটে এইচটিটিপিএস ভার্সন মানে এইচটিটিপির সিকিউর ভার্সনটাতে সিকিউর থাকতে সিকিউর, হবে। রাইট। হ্যাঁ, সিকিউর ভার্সনটাতে থাকতে হবে। তাহলে মানে তাহলে র্যাঙ্ক পাইতে, এটা আর কি এখন র্যাঙ্ক পাইতে সুবিধা। এবং সিকিউরিটির কথা যখন বলবেন তখন কিন্তু সবাই সিকিউর ওয়েবসাইটেই যাইতেও পছন্দ করবে। নন সিকিউর যে হলো ওয়েবসাইট, ওইখানে গেলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার গুলোতে, এখন যেগুলো ক্রোমিয়াম ব্রাউজার আর কি, সবগুলোতে কিন্তু ওয়ার্নিং দেখায় যে ইউ আর অ্যাক্সেসিং ইন নন সিকিউর প্ল্যাটফর্ম, এরকম মেসেজ কিন্তু অনেক সময় দেখছেন আপনারা আসছে। সব মানে সবগুলোর ক্ষেত্রে আসে না, কিছু কিছু ওয়েবসাইট এরকম আসে। হ্যাঁ, এই জন্য আর কি যদি এসএসএল সার্টিফিকেট থাকে, আর এসএসএল সার্টিফিকেট থাকলে এটা আর কি তখন খুব সহজে কিন্তু করে ফেলতে মানে হয়ে যাবে। এখন পেইড এসএসএল সার্টিফিকেট আমরা কোথা থেকে কিনবো? পেইড এসএসএল সার্টিফিকেটের কিন্তু অভাব নেই, অনেকেই অনেক জায়গা থেকে কিনতে পারেন। আপনারা ফ্রিতেও কিন্তু এসএসএল সার্টিফিকেট পাওয়া যায়। আপনার কিছু কিছু ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে যেগুলোতে আর কি আপনারা ফ্রি এসএসএল ইনস্টল করতে পারেন। সেগুলো আসলে আমার মতে ভালো না, ফ্রি গুলা ইউজ করা অতটা ভালো না। আর ওইটার একটা লিমিটেশন আছে যে প্রতি 3 মাস পর পর আপনাকে এসএসএল সার্টিফিকেট চেঞ্জ করতে হবে, ওটা আর কি ভ্যালিড থাকে 3 মাসের জন্য। তবে যখন আপনি পেইড এসএসএল কিনবেন তখন কিন্তু আপনার মাত্র মনে হয় এটার দাম কত হবে, $3 মতো দাম হবে, $3 থেকে $4 দাম হবে। এইটা আর কি আপনার 1 বছর মেয়াদ থাকবে, আপনার 1 বছর আর কোনো চিন্তা থাকবে না। আর এটা কেনার জন্য আমরা নর্মালি আসলে নেম চিপ, নাম শুনছেন হয়তো সবাই, জি নেম চিপ থেকে আমরা আর কি ডোমেন হোস্টিং গুলো বেশি প্রিফার করি, কারণ এটা মোটামুটি রেপুটেড একটা প্ল্যাটফর্ম। এইখানে আর কি মোটামুটি আহ, দেখতে পাচ্ছেন তো না, এখান থেকে আসলে আমরা পরে তো অ্যাফিলিয়েট করব, অ্যাফিলিয়েটের সময়ও কিন্তু আমরা এই নেম চিপের মাধ্যমে ডোমেন হোস্টিং গুলো কিনবো। এখানে এখান থেকে এসএসএল কিনলে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আপনার আপনার ডোমেন হোস্টিং এর সাথে যখন এসএসএল টাও কিনবেন তখন কিন্তু এটা আর কিন্তু আপনাকে এক্সট্রা ভাবে সেট করতে হবে না, অটোমেটিক্যালি তারা সেভ করে মানে সেট করে দিবে। নেম চিপের লিখে সার্চ করে নেম চিপে চলে যায়, দাঁড়ান দেখাই জাস্ট এখানে অ্যাফিলিয়েট যখন করবেন এটা আমি আরো ভালোভাবে একদম টোটালি কিভাবে সেট করবেন সবকিছু দেখাই দিব। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই। এখন জাস্ট আপনাদের ধারণা দিয়ে রাখতেছি যে এটা আসলে যদি বায়ারকে বলবেন যে আপনার গাইডলাইনে কিন্তু আমরা যে কথাটা লিখছি যে তোমার ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট নাই, প্লিজ একটা এসএসএল সার্টিফিকেট তুমি সেট করে নাও, এটা তো গাইডলাইনে এটুকু দিলেই না। যদি আপনি ইমপ্লিমেন্টেশনের কাজ পান সেই ক্ষেত্রে তখন আপনার এসএসএল সার্টিফিকেটটা সেট করা ওইটা দেখা লাগবে, তার আগে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর অ্যাফিলিয়েট তো অবশ্যই মনে হয় আমি আশা করি আপনারা অন্তত পক্ষে 4-5 জন তো অ্যাফিলিয়েট করবেনই। আর জি অ্যাফিলিয়েট স্যার। কিন্তু আসলে আসলে কিন্তু অনেক মজার একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে অ্যাফিলিয়েট। হ্যাঁ, অ্যাফিলিয়েটটা আসলেই খুব মজার জিনিস। আচ্ছা, এখান থেকে জাস্ট আপনি ডোমেন হোস্টিং যখন কিনবেন তখন আপনাকে ধরুন আমি একটা ইয়ে লিখে সার্চ করে, ধরুন আমার নাম লিখে সার্চ করি, আমি ধরুন একটা ডোমেন কিনতে যাবো যখন এরকম করে সার্চ করলে এখানে আর কি এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো শো করবে। নেটওয়ার্ক বোধহয় একটু স্লো আজকে।
আচ্ছা, এই যে এটা অ্যাভেলেবেল। হ্যাঁ, এখন অ্যাড টু কার্ট করলাম, এগুলো আর কি যখন অ্যাফিলিয়েটের ক্লাসগুলো হবে টোটাল প্রপারলি দেখায় দেওয়া হবে। আচ্ছা, ভিউ আইটেমে যাই, এখান থেকে চেক আউটে যাচ্ছি। জাস্ট এখন এই যে এখানে আপনার এই যে প্রিমিয়াম ডিএনএস, না সরি এটা না, ডোমেইন অটো রিনিউ। আচ্ছা, এসএসএল এরটা এখানে আসে নাই। হ্যাঁ, না এই যে নিচে আসে, সরি, এই যে এসএসএল সাইট সিকিউরিটি মেড সিম্পল, এটাতে জাস্ট যদি অ্যাড করে নেন, অ্যাড করে নেওয়ার পরে যদি আপনি চেক আউট করেন মানে পে করেন, তখন অটোমেটিক্যালি এরা সেট করে দিবে, আপনার কোনো ঝামেলাই করা লাগবে না। আর ম্যানুয়ালি সেট করা খুব একটা ঝামেলা না, ওইটাও জাস্ট সি প্যানেল থেকে আপনার করতে পারবেন। সো এটা এখন আর বেশি দেখাচ্ছি না, কারণ অ্যাফিলিয়েটের সময় একদম ডিটেলসে দেখাই দেওয়া হবে কিভাবে আপনারা করবেন এটা। ঠিক আছে। আর আপনি তো এটা দেখালেন যখন আমরা নতুন করে ডোমেইন হ্যাঁ হ্যাঁ কিনবো তখন, হ্যাঁ হ্যাঁ, আর এইখানে ওইটাই তো আর আপনাকে আগে বলবো আর কি। ওয়েবসাইট বানানো আছে সেটা না, পরে এখন তো দেখাবেন আপনার নাকি? এখন আপনার যে লোকাল হোস্টে যে সকল ওয়েবসাইট গুলো করতেছে, এখানে আপনি এসএসএল সেট করতে পারবেন না। এটা হলো এক। হ্যাঁ, জি জি। আর আপনি যদি সেট করার মানে আপনি এখন যেহেতু গাইডলাইন পাঠাবেন, প্রথমত গাইডলাইন পাঠাবেন, ইমপ্লিমেন্টেশন তো ওটা লাখের ওপর, যদি কেউ আপনাকে অফার করে যে তুমি ইমপ্লিমেন্ট করে দিতে পারবা কিনা। হ্যাঁ, তখন আপনার হলো এসএসএল সার্টিফিকেট যদি না থাকে, ওই ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে এখন এসএসএল সার্টিফিকেট তারা আগে থেকেই করে রাখে, কারণ সবাই তো মোটামুটি জানেই গুগলের রুলস রেগুলেশন, যারা ওয়েবসাইট আছে অন্ততপক্ষে যাদের ওয়েবসাইট আছে তারা আর কি ম্যাক্সিমাম এগুলা একটু খোঁজ খবর রাখে আর কি। হ্যাঁ, আচ্ছা, বাকি থাকলো তাহলে এখন পরে আমি চলে যাচ্ছি নন ডাব্লিউ আর ডাব্লিউ ভার্সন সেকেন্ড। এটাও তো স্যার আপনাদেরকে দেখাইছে কিভাবে এটা চেক করতে হবে। এখন আমার যদি ধরেন কোনো ওয়েবসাইট যদি এবং নন দুইটা ভার্সনে থাকে, এটা তো খারাপ, তখন তো গুগল আপনাকে বলবে যে আহ, আমি তোমার আরেকটা মানে তোমার ওয়েবসাইটের সেম ডুপ্লিকেট আরেকটা ওয়েবসাইট পাইছি। মানে এবং নন ভার্সনে কিন্তু জন্য কিন্তু গুগল এরকম কাউন্ট করবে যে তোমার ওয়েবসাইটটা টোটালি আর একটা মানে ইয়েতে আমি আর কি ভার্সনে পাইছি যেটা আর কি টোটাল তোমার ওয়েবসাইটে ডুপ্লিকেট। এটা যদি হয় তখন আর কি গুগল কিন্তু পেনাল্টি দিতে পারে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে কি আপনার এটা তো গুগলকে জানাইতে হবে যে আসলে এই দুইটা ওয়েবসাইটে একই ওয়েবসাইট এবং দুইটাই হলো আমি আর কি এই ভার্সনটা প্রিফার করতেছি। আমি ধরেন যদি ভার্সন প্রিফার করি, তাহলে বলতে হবে যে এই দুইটা ওয়েবসাইট একই ওয়েবসাইট আর এটার মেইন ভার্সনটা হলো এই ভার্সনটা। অথবা যদি নন ভার্সন প্রিফার করি, তাহলে আপনার এইটা আর কি বলে দিতে হবে, গুগলকে ডিক্লেয়ার করতে হবে যে এটা একই ওয়েবসাইট এবং এইটার মেইন ভার্সন হলো এই নন ভার্সন। এইটা করার জন্য আপনাদের আর কি জাস্ট এই যে যেই ট্যাগটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এই ট্যাগটা। আচ্ছা, আমি এখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আছে এখানে দেখে আসি এই ট্যাগটা আছে কিনা। মানে ট্যাগ বলতে আমার জাস্ট এখানে এই পর্যন্ত আমার নর্মাল ফিক্স থাকবে, এইচটিটিপিএস এর পর থেকে এইখানে আর কি আমার চেঞ্জ আসবে। আমার ওয়েবসাইট যে ওয়েবসাইটে কাজ করব সেটার আর কি ভার্সন এবং নন ভার্সন, যদি এটা আর কি ক্লায়েন্টের থেকে শুনে নিতে হবে যে তুমি কোন ভার্সনটা প্রিফার করো। ক্লায়েন্ট যদি বলে যে আমি নন ভার্সনটাই রাখতে চাচ্ছি, তখন আর কি যেটা আর কি ভার্সন সেই ভার্সনে যায় আমাকে ওইখানে এই নন ভার্সন লেখা কোডটা বসাই দিতে হবে। এরকম করে আর কি একটা কোডটা বসাই দিতে হবে, এবং কোডটা কোথায় বসাবো সেটা আপনাদের আমি দেখাই দিব। ঠিক আছে, তাহলে এখন আর কি দেখে আসি যে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে এটা দেয়া আছে কিনা। আচ্ছা ভাই, এটা কি সলিউশন চলছে আমাদের এইগুলার? হ্যাঁ হ্যাঁ, অডিটের সলিউশন যে চলছে? এরর গুলো আমরা ফাইন্ড আউট করছি ওই মানে ওইগুলার সলিউশন আর কি, যেটা আর কি সলিউশনের গাইডলাইন আর কি। হ্যাঁ, আপনি তো ডেভেলপার না, আপনি তো আর এগুলা যদি ধরেন কোনো মানে পিএইচপি সাইট বা কোনো জাভা স্ক্রিপ্ট সাইট যদি এখানে আসে, তাহলে তো আপনি সলভ করতে পারতেছেন না, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ কেমনে দিবেন? এই ক্ষেত্রে ক্লায়েন্টকে দিতে হবে হলো আপনার গাইডলাইন। আর যদি বাই চান্স ভাগ্যক্রমে যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট হয়, তখন আর কি আপনি এই ডেলিভারি দেওয়ার পরে বলবেন যে আমি ওয়ার্ডপ্রেসেরও কাজ করি, এরকম কিছু একটা লিখলেন যে এটা ডেলিভারি দিলেন এবং আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করবো, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করি বা আমি ওয়ার্ডপ্রেসের কাজ জানি, এরকম একটু জানাই। তারপরে যদি বায়ার তখন মানে আপনার বায়ার তখন দেখবে যে আচ্ছা নর্মাল তো একটা ডেভেলপারকে দিয়ে কাজ করাতে গেলে অনেক বেশি কস্ট লাগে, আমি একে আস্ক করে দেখি যে যদি করে দিতে পারে তাহলে আমার হয়তো কস্টটা কমবে। এই ক্ষেত্রে আপনি আর কি সেকেন্ড টাইম কাজ পাইতে পারেন ওনার থেকে। সেটা বুঝতে পেরেছি। না এখন আমাদের যে ক্লাস এখন যে পার্টটা চলছে এটা কি সলিউশন নাকি এর পরে সলিউশন আমাদের দেখানো হবে?
আমি এটা আর কি জাস্ট একটা এখন গাইডলাইন দেখাচ্ছেন, পরে না আমি আর কি এই যে আপনার কোথায় কোনটা ইউজ করবেন এটা আমি এখনই দেখাই দিব, মানে ম্যানুয়ালি একটা একটা করে যাচ্ছে আর কি। এটা দেখাচ্ছি যে এই ওয়েবসাইটে আছে কিনা, তারপরে এটা আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি কোথায় বসাবেন এটা দেখাই দিব আমি এখন, আচ্ছা মানে আচ্ছা, ঠিক সলিউশনটা আমি আছে। দেখা দিচ্ছি, ঠিক আছে। ক্রিয়েটিভ ইনস্টিটিউট, আচ্ছা এইটা দেখার জন্য আমি তো এই ওয়েবসাইটে গেলাম। এখন এটার কিন্তু আগে একটা, এটা দেখেন এখন নন ডাব্লিউ ভার্সন আছে, কিন্তু এর কিন্তু আগে একটা ডাব্লিউ ভার্সনও ছিল, হ্যাঁ। সেটা কিন্তু এখন আর ইয়ে নেই। আমি যদি ডাব্লিউ ভার্সনেও দিই এটা কিন্তু, আচ্ছা এটা এখনো আছে দেখতেছি, এটা মাঝখানে মনে ফিক্স করছিল একবার। আচ্ছা দেখেন এটা কিন্তু দুইটা ভার্সনে আছে, তাহলে এইটার জন্য কিন্তু গুগল ভাবতে পারে যে এটা কিন্তু ডুপ্লিকেট কন্টেন্টের একটা স্যার ব্যাপার হয়েছে। এটা ডিক্লার করা আছে, শুভ স্যার দেখাইছিল। হ্যাঁ এটা দেখাই দিছিল না, মানে আপনারা কিন্তু ওইটা আমি আর কি আরেকবার দেখা দিচ্ছি, কারণ এখানে আপনার হোমওয়ার্কের একটা ব্যাপার আছে, সেই ওকে জন্য আর স্যার, কি হ্যাঁ বলতে দেখান আসছে। দেখান, সমস্যা নেই। আচ্ছা কন্ট্রোল ইউ যখন দিবেন তখন কিন্তু আপনার এই যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ নামে দেখেন যে একটা ট্যাগ দেয়া আছে, ঠিক আছে। এই যে ক্যানোনিক্যাল ট্যাগ এবং ডাব্লিউ ভার্সনটাকে সে প্রিফার করতেছে, এটা কিন্তু ডিক্লেয়ার করে দিছে। মানে গুগল যখন আসবে যে দেখবে যে আগে ধরেন আপনার একটা ভার্সনটা রিড করা আছে তার, তখন আপনার এই ভার্সনটাতে সে আসছে, আসার পরে দেখলো যে এ তো সেম ওয়েবসাইট, তখন তো ডুপ্লিকেট ভাবতে পারতো। কিন্তু যদি আপনি প্রথমেই বলে দেন, এটা দেখেন এই কোডটাও কিন্তু থাকবে আপনার হেডের ভিতরে, হ্যাঁ। মানে ওয়েবসাইটের একদম ফার্স্টেই লোড যখন হবে, প্রথমেই এটা লোড হবে, দেখেন এই যে হেডের ভিতরে আপনার মানে ফার্স্ট সেকশনে রাখা হয়েছে, তখন আর প্রথমেই গুগল দেখবে যে আচ্ছা আমি তো এটা করছি, এই ওয়েবসাইটটা তো আসলে এই ওয়েবসাইটটা, তখন আর কি পেনাল্টি দিবে না। এখন আমি এটা কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি, তবে আপনারা যখন এটা একটা মানে একটা হোমওয়ার্ক জমা দিবেন, এই অংশটার একটা স্ক্রিনশট নেবেন আপনার ইউআরএল সহ, ঠিক আছে। মানে আমি যদি স্ক্রিনশটের ইয়েটা নিয়ে আসি, এই যে ধরেন এই সেকশনটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এরকম মনে হয় আসবে না। আচ্ছা মানে এই আপনার ইউআরএলটা থাকবে এবং এই ট্যাগটা থাকবে একসাথে, একটা স্ক্রিনশট নেবেন এবং সেইটা গ্রুপে পোস্ট করবেন, এটা হলো জি এক স্যার। নাম্বার হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটা অবশ্য গ্রুপে আরো একবার পোস্ট করে দিব। এইটা থাকলো একটা হোমওয়ার্ক। তাহলে এখন আমার ওয়েবসাইটে আমি এটা কি কোথায় সেট করব? আমার ওয়েবসাইটে সেট করার জন্য ধরেন আমি আগে আমার লোকাল হোস্টের যেটাতে আমি লগ ইন করে নিই। লগ ইন করে নিলে আমরা তো কতদিন একটা টুলও ইউজ করেছিলাম, ইয়োস্ট এসইও নামে, মনে আছে সবার? জি জি, যেটার মাধ্যমে আর কি প্লাগইন। রোবট টেক্সট এবং সাইট ম্যাপটা দেখাই দিছিলাম। আজকে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো ওই ইয়োস্ট এসইও দিয়েই দেখানো হবে। ইয়োস্ট এসইও কিন্তু একটা খুবই পাওয়ারফুল টুল, হ্যাঁ। আচ্ছা এখন এখান থেকে আমার এই যে পেজ আমি অল পেজে চলে যাব। অল পেজে যাওয়ার পরে হোমটাই কিন্তু সব ওয়েবসাইটের প্রথমে থাকে। হোম হোম সেকশনটাই সবার আগে মানুষ লোড, মানে যদি কোনো ইন্ডিভিজুয়াল পেজে না যায়, গুগলও কিন্তু হোম পেজেই সবার প্রথমে আসবে, তারপরে আলাদা আলাদা পেজে যাবে। সো গুগলকে জানানোর জন্য হোম পেজটা সব থেকে ভালো। এই হোম পেজটাকে যাবেন, হোম পেজটাতে যাওয়ার পরে এডিটকে দিয়ে দিলাম, এডিট দেওয়ার পরে আপনার একদম নিচে চলে আসবো। নিচে চলে আসলে দেখুন এই যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে, হ্যাঁ, এই অ্যাডভান্স নামে অপশনটা যাবেন, এখানে দেখেন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল, এখানে একটা বক্স রাখছে ক্যানোনিক্যাল ইউআরএল। আচ্ছা এই ক্যানোনিক্যাল ইউআরএলটা দেখার ইয়ে করার আগে আমরা আর কি দেখে আসি আমাদের ওয়েবসাইটে আসলে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে কিনা। ধরেন আমি লোকাল হোস্টে চলে যাবো, ডিএম ট্রেনিং, কন্ট্রোল ইউ যদি দেই, এটার দেখেন আমি এখন সার্চ করি, আচ্ছা এখানে একটা দেখাচ্ছে ক্যানোনিক্যাল, এটা কেন দেখাচ্ছে জানি না। আচ্ছা এখানে আর কি থাকবে না এটা, হ্যাঁ। এটা হয়তো বা আগে সেট করা হয়েছিল, এটা রিমুভ হয় নাই কোনোভাবে, চুপ করে এটা রয়ে গেছে। আচ্ছা আপনারা যখন করবেন আপনারা দেখবেন যে এটা নাই আর কি। আর তখন আর কি আপনারা জাস্ট এখানে আপনার যে ইউআরএলটা আপনি আপনার মেইন ওয়েবসাইট, মানে আপনার যেটা যেই ভার্সনটা আপনি প্রিফার করতেছেন, সেই ভার্সনটার ইউআরএলটা জাস্ট এখানে বসায় দিতে হবে, হ্যাঁ। ধরেন তাহলে আমার হতো যে এই এইটা আমার ইউআরএল হইতো, আমি জাস্ট এটা কপি করে, এটা জাস্ট কপি করে, হয়তো এটা অফলাইন লোকাল হোস্টের জন্য প্রবলেমটা আসতে পারে। এইটা আর কি আপনার জাস্ট এইটা দিয়ে আপনার যদি আপডেট করেন তাহলে আপনার সেট হয়ে যাবে এটা, ঠিক আছে।
এইটুকুই কাজ, ক্যানোনিক্যাল ইউআরএল সেট করা, মানে এইটুকুই, একদম ইজি। জাস্ট আপনারা এই সোর্স কোডে যে আপনার এই ক্যানোনিক্যাল ইউআরএলটা সহ একটা স্ক্রিনশট নেবেন, এটা হলো একটা হোমওয়ার্ক। আচ্ছা, এখন আমি তাহলে পরের সেকশনটাতে চলে যাই। আচ্ছা, যেহেতু আমাদের ওয়েবসাইটটা এখন সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, আর লোকাল হোস্টে এটা আর কি মাল্টি ল্যাঙ্গুয়েজ দেখানোও যায় না, যার জন্য আর কি এইটা এখন স্কিপ করতে হচ্ছে। যখন আপনারা ওয়েবসাইট কিনবেন, যদি মাল্টি ল্যাঙ্গুয়েজে কোনো ওয়েবসাইট কেউ করতে চান, তখন এটা আর কি দেখায় দেওয়া হবে তার ওয়েবসাইটে। ঠিক আছে, এটা লোকাল হোস্টে আর কি সম্ভব না করা। যদি কোনো লাইভ হোস্ট মানে লাইভ ওয়েবসাইটে কাজ আসে, তখন যদি প্রবলেম ফেস করেন, অবশ্যই আমরা এখানে এই ব্যাপারে হেল্প করবো তখন। ঠিক আছে। আচ্ছা, এখন মেটা টাইটেল যে ইস্যুগুলো ছিল, মেটা টাইটেলের যে ইস্যুগুলো, ধরেন এখানে মেটা টাইটেল, তারপর মিসিং মেটা টাইটেল, এবার ডুপ্লিকেট মেটা টাইটেল। এখানে তো আমরা মেটা টাইটেল কোনটা, ধরেন যে একটা পেজে মেটা টাইটেল যেটা ইউজ করছে সেটা আর কি এসইও ফ্রেন্ডলি না, সেক্ষেত্রে কিন্তু সেটাকেও আমরা চেঞ্জ করতে হবে। এসইও মধ্যে যদি মানে ওইটাকে যদি র্যাঙ্কে নিয়ে আসতে চাই, ওই পেজটার টাইটেল কিন্তু চেঞ্জ করতে হবে। আর যদি কোনো পেজে যদি মিসিং থাকে মেটা টাইটেল, যদিও ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট মেটা টাইটেল একটা দিয়ে দিবে, মিসিং হওয়ার কোনো চান্স নাই, তারপরেও যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের যদি মানে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি কোনো ওয়েবসাইট থাকে যেখানে মিসিং মিসিং কোনো পেজ থাকতে পারে, যেটা আর কি মিসিং কোনো পেজের আর কি টাইটেলটা মিসিং থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দিতে পারবেন, মানে এটা তখন ইউজ করতে হবে। আর ডুপ্লিকেট আর কি, ডুপ্লিকেট ধরেন একই পেজের নর্মালি এর আগে হয়েছিল কি ক্রিয়েটিভ আইটির এটা যদি বলি ব্লগ সেকশনটাতে টোটাল ওয়েবসাইট মানে যতগুলো পেজ আছে, ব্লগ সেকশনে যতগুলো পেজ আছে সবগুলো টাইটেল সেম হয়ে গেছিল। ওইটা আর কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেমের কারণে সেম হয়ে গেছিল। আমি আর কি যখন লাস্ট ওইটার কাজ করতেছিলাম, তখন দেখলাম যে টোটাল আপনার ডুপ্লিকেট দেখাচ্ছে, হিউজ একটা অ্যামাউন্ট ডুপ্লিকেট দেখাচ্ছে। পরে দেখলাম যে না, সবগুলো লিঙ্কেই আপনার একই টাইটেলটা বাই ডিফল্ট কোনো কারণে সেট হয়ে গেছে। ডুপ্লিকেট এগুলো এখানে। এখন ডুপ্লিকেটের মেটা টাইটেলের যে আহ, বিষয়টা, মেটা টাইটেল তো আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, মেটা টাইটেল আমরা কি বসাবো, কিওয়ার্ডই কিন্তু বসাবো, হ্যাঁ। কিন্তু ধরেন যে আমি একটা ওয়েবসাইটের ধরেন জন্য আমি ফাইলটা ওপেন করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে একটু। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছু কিওয়ার্ড রাখছি। একটু রেসপন্স করেন। জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ধরেন যেহেতু আমি এখন যে ওয়েবসাইটটা আর কি নিয়ে কাজ করতেছি সেটা ট্রেনিং রিলেটেড ছিল, যার জন্য আর কি ধরেন এই গ্রাফিক্স এর একটা কোর্স আছে তাদের, মানে গ্রাফিক্স নামে একটা পেজ আছে, কিন্তু আমি গ্রাফিক্স এর এখানে কিওয়ার্ড রাখছি 6টা, 1 2 3 4 5 6 6টা, হ্যাঁ। কিন্তু আমি ধরেন যে বায়ারকে যখন কিওয়ার্ড রিসার্চটা দিছিলাম, তখন আর কি আমি বায়ারকে দিছি ধরেন 15টা কিওয়ার্ড, কিন্তু বায়ার সেই 15টা থেকে তার এই 6টা পছন্দ হয়েছে এবং বলছে যে আপনি আমাকে এই 6টা থেকে ইয়ে করেন, এই 6টা কিওয়ার্ডে র্যাঙ্কে নিয়ে এসেছেন এই পেজটা। একটা পেজে তো 6টা কিওয়ার্ড একসাথে, ধরেন আমি একটা একটা করে তো এতগুলো টাইটেল তো দিতে পারবো না, তাই না? তাহলে আমাকে এই 6টা কিওয়ার্ড নিয়ে আগে একটা টাইটেল রেডি করতে হবে। যদিও এটা টাইম কনজিউমিং, এই এসইওর ভিতরে সব থেকে টাইম কনজিউমিং ব্যাপার হলো আপনার এইটাই, এই আপনার মেটা টাইটেল সেট করা না, ক্রিয়েট করা, আর মেটা ডিসক্রিপশন লেখা। এই দুইটা হলো সব থেকে বেশি টাইম কনজিউমিং ব্যাপার, আর বাদ বাকি সবগুলো মোটামুটি খুব ইজি, হ্যাঁ। এখন তাহলে আমি এই 6টা কিওয়ার্ডকে একটা টাইটেলে কিভাবে বসাতে পারি? এই জন্য আমরা আসলে করবো মানে নর্মালি যেটা করি, ধরেন প্রথমে 6টা কিওয়ার্ড এরকম লিখে নিলাম, এখন লিখে নিয়ে ম্যাচ করার চেষ্টা করেছি কিভাবে কি মিলাইলে একটা লাইনে সবগুলা ইনফরমেশন থাকবে একটা টাইটেলের ভিতরে। আর আপনারা কি জানেন যে আহ, একটা টাইটেল হাইস্ট কত ক্যারেক্টার হতে পারবে? এসইও ফ্রেন্ডলি টাইটেল কত ক্যারেক্টার হতে পারে ম্যাক্সিমাম? 55 এর নিচে বেটার। সর্বোচ্চ 5 আচ্ছা,
আচ্ছা 50। আহ, আপনারা কাছাকাছি গেছেন, কিন্তু আসলে কারোরটা 48 এতকে থেকে 51 হ্যাঁ পর্যন্ত ফ্রেন্ডলি বেস্ট, না, সর্বোচ্চ 40 এতটা হয় নাই, 55। তবে সবারই কাছাকাছি গেছেন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু গুগল, গুগল যেটা বলে আপনার মেটা টাইটেল হওয়ার পারফেক্ট হলো তার মানে গুগলের মতে 65, মানে 65 পর্যন্ত ক্যারেক্টার আপনি রাখলে ও আর কি কাট করবে না, ওর সার্চ রেজাল্টে আপনার পুরো টাইটেলটা দেখাবে। তবে আহ, বাস্তবে দেখা গেছে যে আপনার নর্মাল যদি 57 ক্যারেক্টার পর্যন্ত রাখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 57 ক্যারেক্টার পর্যন্ত গুগল কাউন্ট করে। তবে অনেক ক্ষেত্রে আপনার অনেকের আর কি দেখা যায় যে আপনার 65 লেখছে, 67 লেখছে, তাও কাট করতেছে না। আর অনেকে দেখা যায় যে 57 55 লেখছে, তারপরেও দু একটা লাইন কাট করছে। হ্যাঁ, এইটা হলো আপনার কারণ হলো যে গুগল আসলে ক্যারেক্টার লিমিট, মানে ক্যারেক্টার কতগুলো ক্যারেক্টার ইউজ করলাম এইটা কাউন্ট করে ইয়ে করে না, মানে এটা শো করে না। হ্যাঁ, ওটা শো করে একটা নির্দিষ্ট ইয়ের উপরে, মানে ওর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা সেটা আর কি ক্যারেক্টার লিমিট না। হ্যাঁ, নির্দিষ্ট ফর্মুলার উপরে ইয়ে করে আর কি এটা ও শো করে। এখন আপনাদের এটা আমি বলে দেবো নেক্সট ক্লাসে, আপনারা একটু খুঁজবেন যে ব্লগ তো অবশ্যই সবাই পড়েন নাকি, ব্লগ পড়েন তো, এই মানে ডিজিটাল মার্কেটিং যেহেতু হতে আসছে, মানে মার্কেটে যেহেতু হতে আসছেন, আপনাদের কিন্তু প্রচুর ব্লগ পড়তে হবে এবং স্যার, সবসময় আপডেট থাকতে হবে। স্যার একটু দেখান কোথায় পড়বো ব্লগ গুলা। ব্লগ গুলা পড়ার জন্য আমি আপনাকে সার্চ ইঞ্জিন জার্নাল নামে একটা ইয়ে আছে, দাঁড়ান আমি ইয়ে শো করি। স্যার গ্রুপে লিংকটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি যে সকল ব্লগ গুলো নর্মালি ফলো করি একবার আমি সেগুলো লিঙ্কই দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? না, একটা আপনারা গ্রুপে একসাথে দিলে ওটা আমরা চেক করে নিতে পারবো। ফেসবুক গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুক গ্রুপে তাহলে আমি আর কি যেগুলো মোটামুটি দেখি, সবগুলো তো দেখা সম্ভব হয় না। আর এখন তো ধরেন এখানে টাইমের একটা ব্যাপার আছে, যেহেতু জব করতেছে এক জায়গাতে। যেগুলো আর কি আগে ফলো করতাম এবং এখনো মোটামুটি যেগুলো ফলো করার ট্রাই করি, সেগুলো আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো একবার ডিরেক্টলি। হ্যাঁ, আপনারা দেখেন। আর গুগলে সার্চ করলে কিন্তু আপনারা আরো এরকম অনেক ব্লগ কিন্তু আপনি নিজেরাই খুঁজে পাবেন। তো আপনারা একটু, যেহেতু ডিজিটাল মার্কেটার, একটু খোঁজারও চেষ্টা করবেন। আর যেটা বললাম আর কি, গুগল যেই ক্রাইটেরিয়াটা মেনটেন করে আর কি আপনার ওইটা শো করে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনার বলবো। আপনি নেক্সট ক্লাসের আগে দেখি কে এটা বের করতে পারে, মানে গুগল আসলে কিসের জন্য 65-র ওপরের ক্যারেক্টার গুলা মানে ইউজ করলেও অনেক সময় কাট করে না, আবার অনেক সময় 55 পর্যন্ত লিখলেও কাট করে সার্চ রেজাল্টে টাইটেলটা। এইটা আর কি আপনারা বের করবেন, নেক্সট ক্লাসে বলে দেবো। তবে আপনারা দেখি কে বের করতে পারেন আগে। আচ্ছা, এখন তাহলে আমরা এই কিওয়ার্ড গুলা ব্যবহার করে আমাকে একটা টাইটেল লিখতে হবে, তাহলে সেটা কিভাবে সম্ভব? এটার জন্য জাস্ট আমরা করি কি, এই প্রতিটা লাইন থেকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করি। এখন ধরেন যে প্রথম লাইন থেকে নিলাম ডিজিটাল গ্রাফিক ডিজাইন, মানে আমি এখান থেকে নিলাম। তারপরে এটা লিখেও সার্চ করতে পারে মানুষ। তারপরে ধরুন এর সাথে কোর্স অ্যাড করলাম। হ্যাঁ, এর সাথে কোর্স দিলাম। তারপরে ধরেন পরের লাইন থেকে যেহেতু ট্রেনিং রয়েছে, আমি ট্রেনিংটা নিতে পারি, এরকম করে ট্রেনিংটা নিলাম। তারপরে দেখেন ইন ঢাকা, তাহলে ইন ঢাকা নেওয়া যেতে পারে, ইন ঢাকা রাখলাম। ইন বাংলাদেশ এটাও রাখা যেতে পারে, এটাও এর ভিতরে নাই, এক লাইনে নিয়ে আসতে হবে আমাকে। আর লাস্ট আছে প্রফেশনাল, প্রফেশনাল কথাটাও আমাকে রাখতে হবে। তাহলে আমাকে একটা লাইনে এইটা এখন আমাকে ডিজাইন করতে হবে, মানে ভালো করে প্রপারলি সাজাইতে হবে। সবগুলো থেকে আমি যেগুলো যেগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন দেখেন কভার করছি। প্রফেশনাল গ্রাফিক্স কোর্স ট্রেনিং এটা দেওয়া যাবে প্রথমে, গ্রাফিক্স এর হ্যাঁ, আগে এইটা প্রফেশনাল আসলে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, প্রফেশনালটা আসলে পিছনে হয় না, সেজন্য ফার্স্টে দেওয়া যায়। হ্যাঁ, এটা আমি এখন তাহলে কি করব, প্রফেশনালটা ফার্স্টে রাখলাম। ঠিক আছে, প্রফেশনাল ফার্স্ট রাখলাম। এখন গ্রাফিক ডিজাইন কোর্স এটা ইন সরি, ঢাকা বাংলাদেশ, ইন ঢাকা বাংলাদেশ দেওয়া যায়। প্রফেশনাল ডিজাইন ট্রেনিং কোর্স। কোর্স হ্যাঁ ইন এখন ঢাকা দেখেন বাংলাদেশ। কোর্স ট্রেনিং ট্রেনিং আগে হবে স্যার। ট্রেনিংটা আগে আসলে কোর্স। কিন্তু সুন্দর লাগে, ট্রেনিং হ্যাঁ, কোর্স ট্রেনিংটা উল্টা লাগতেছে। সো আমি ট্রেনিংটা নিয়ে নিই, ট্রেনিংটা নিয়ে নিলাম। তারপরে কোর্স, কোর্স ইন ঢাকা বাংলাদেশ। হ্যাঁ কোর্স ইন ঢাকা বাংলাদেশ, সেই ক্ষেত্রে ইনটা ইনটা বাদ যাবে, একটা বাদ বাদ যাবে যাবে। এখান থেকে, তাই না?
এইটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু একদম এইটার কি ক্যারেক্টার লিমিট সত্যি কি ভালো ঠিক হয়েছে। আছে? এটা ক্যারেক্টার লিমিট কিন্তু বেড়ে গেছে। আমি এটা একটু ওয়ার্ডে নিয়ে যাই, মাইক্রোসফট এখানে ওয়ার্ডে যে গেলে আপনার স্পেস আহ, কমাইলে কমতে পারে। দাঁড়ান আমি আপনাদের স্লাইডটা আবার একটু চেঞ্জ করে নিই। আমি এখানে নিয়ে আসলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এখানে দিলাম, দেওয়ার পরে এটা কত ক্যারেক্টার হয়েছে দেখবেন কিভাবে? এটা জাস্ট সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু দেখা দেবে যে ক্যারেক্টার নো স্পেস, মানে নো স্পেস ছাড়া হয়েছে 58, আর উইথ স্পেস হয়েছে 65। আমার কিন্তু স্পেসটাও গুগল কাউন্ট করে, তাহলে আমার আসলে হয়েছে হলো 65। ঠিক আছে, এখন যেহেতু 65 হয়েছে, এখানে 65 রাখাটা আমার যেহেতু কার্ড হওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আমরা ঢাকাটা চেঞ্জ করে দিতে পারি, ঢাকাটা বাদ দিব। হ্যাঁ, কারণ ঢাকাটা কেটে দিলে হয়। হ্যাঁ ঢাকা যেহেতু বাংলাদেশের ভিতরে, ওইটা আর কি আমি আর রাখলাম না। ঠিক আছে, বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশ হলে এনাফ। তবে এখানে কিন্তু একটা মজার এবং সিলি ব্যাপার দুইটাই বলা যায় আছে, যে নর্মালি কিন্তু গুগলে যখন আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং কোর্স লিখে সার্চ করব, আমি যে এরিয়াতে থাকবো সেই এরিয়ার উপর বেস করেই কিন্তু গুগল আমাকে ইনফরমেশন গুলা দেখবে। সেক্ষেত্রে ইন বাংলাদেশ লেখার কিন্তু কোনো দরকার নাই, কিন্তু আসলে আমরা যেটা দেখি বাস্তবে এটা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে আমরা যেটা আমাদের মানে ওয়েবসাইটের যদি অ্যানালিটিক্স ডাটা চেক করি, হ্যাঁ, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম সার্চ গুলাই এই ইন বাংলাদেশ, মানে কথার পিছনে ইন বাংলাদেশ রাইট। লিখছে। মানে বাঙালিরা আসলে এটা অভ্যস্ত হয়ে গেছে, ইন বাংলাদেশ। বাইরের কান্ট্রিতে কিন্তু কেউ এরকম শর্টকাট দেওয়া লেখে না। যায়, ইন ঢাকা বিডি দেওয়া যায়, আর তো না, মনে আপনার করি। আসলে হ্যাঁ এটা দেয়া যায়, কিন্তু বাংলাদেশেই তো আছেন আপনি, আপনি যখন সার্চ করবেন জি স্যার, বাংলাদেশ থেকে কারেন্ট তখন কি এটা রিজিয়ন। দরকার? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আপনার দেওয়ার দরকার নাই, কিন্তু যেহেতু অ্যানালিটিক্স ডাটাতে এইটাই বেশি শো করে, যার জন্য আমরা কিন্তু এটা বাংলাদেশের জন্য এটা মানে এইটাই পারফেক্ট। হ্যাঁ, তো বাইরের কান্ট্রি যখন কাজ করবেন তখন ওই যদি ইন নিউ ইয়র্ক দেন, এটা কিন্তু আপনার বায়ার বলবে যে এগুলা তো তুমি কিছুই তো জানো না, আমার এগুলো তো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সেক্ষেত্রে বাইরের কাজ যখন করবেন তখন আর কি এইটা একটু মাথায় রাখবেন যে লোকেশনটা চেক দেওয়ার দরকার নেই, কারণ ওই যারা যেখান থেকে সার্চ করবে, লোকাল বিজনেস যদি হয়, যে এরিয়া থেকে সার্চ করবে, আহ, ওই এরিয়ার ইনফরমেশন গুলো কিন্তু গুগলে শো করে, সো এক্সট্রা ভাবে এরিয়া স্পেসিফিকলি বলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এই যে একটা টাইটেল আমি পেয়ে গেলাম। আচ্ছা, এটা ছোট হাতের আই হবে। স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আপনি প্রথম যে ইয়াটা লিখছিলেন যে এই ই কোর্স ইন ঢাকা ইন বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ, তো বাংলাদেশ। ওখানে একটা ইয়া কমা দিছিলেন, এটা তো না, স্যার সাম কাইন্ড অফ স্পেশাল ক্যারেক্টার, তো এটা তো না, কোনো না, ওইটা টাইটেলে না, দেওয়া যাবে না। টাইটেলে আপনি এগুলো আসলে আমি ভুল করে দিয়ে ফেলছিলাম, ওইটা আর কি আচ্ছা দেওয়া যাই যাবে না। হোক, হ্যাঁ, জাস্ট আমি হ্যাঁ, জানার হ্যাঁ, জন্য হ্যাঁ, বললাম। হ্যাঁ, ওইটা আমার তো দেওয়ার দরকার নেই, ঢাকা বাংলাদেশ ওটা বললেই হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনার যদি মানে যদি এমন হয় যে দেয়া লাগবেই, তখন কিন্তু দিতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে যে এরকম একটা খাম্বাও দেখি, দেখি না? হ্যাঁ স্যার, তো তো এই এগুলো তো কমার স্পেশাল যে ক্যারেক্টার। খাম্বাটা মনে হয় বেটার না স্যার? এটা আসলে আপনার নির্ভর করে। হ্যাঁ, আমার মতে খাম্বাও দেওয়া ভালো না, আপনি হাইপেন দিতে পারেন, হাইপেন দেন, ও, সমস্যা নেই। ওকে স্যার। হ্যাঁ, আর হোম পেজ যদি হয়, আমার ধরেন এখানে ধরেন যে আমার একটা এইটা ধরেন আমি, আচ্ছা এটা এখানে থাক, আমি আবার কিওয়ার্ডটা আমার একটু ওয়েবসাইটে যাই, আমাদের ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে আসলাম। হ্যাঁ, এখন ধরেন যে কোর্স গুলাতে ধরেন গ্রাফিক্স এর, প্রফেশনাল গ্রাফিক্স এর ইয়েতে যাই, তাহলে কিন্তু ওরা ওই যে সেম এরকম করেই কিন্তু আমরা কিন্তু এই টাইটেল গুলো বের করছিলাম, বের করে কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে লাস্ট। বাকি কিছু ছিল এগুলা আর কি, এগুলো গত বছর করা হয়েছে, কিন্তু কিছু কিছু নতুন ব্লগ সেকশন ছিল, সেগুলো আর কি কিছুদিন আগে আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, এখন হোম পেজে আমরা টাইটেলটা কি দেব? হোম পেজের টাইটেল আপনি কিন্তু এখানে আসলে এটা দেখবেন কি হবে, এই যে এখানে যদি রাখেন তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি। এখন হোম পেজেই শুধু আপনার এই যে ক্রিয়েটিভ আইটি, হাইপেন্ডে ক্রিয়েটিভ আইটিটা রাখা হয়েছে। হ্যাঁ, এটা শুধু হোম পেজে রাখবেন, যে আপনার যে ওয়েবসাইটের যে এখানে অনেকগুলো ক্যারেক্টার হয়ে গেল না বেশি? আহ, এইখানে ম্যাডাম এই বেশি হয়ে গেলেও আর কি হোম পেজের জন্য এটা ভালো। হ্যাঁ, ওই যে হাইপেন দিয়ে যে ক্রিয়েটিভ আইটি লিখছি, এটা আর কি ইনস্টিটিউটটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, যেহেতু আমার 65 পর্যন্ত ঠিক আছে লেখা যায়। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু হোমের ক্ষেত্রে লেখা যাবে। হ্যাঁ, আপনি কিন্তু এটার জন্য যে আপনাকে গুগল পেনাল্টি দিবে তা কিন্তু না। হ্যাঁ, এইটা জাস্ট দেখেন, আমি যদি এই যে
সার্চ করছিলাম তখন আর কি, হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ এরকম করে এটা আসছে। কিছু দেখি, আর ধরেন আমি যদি ইয়ে করি। স্যার আমি এখানে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার প্রথমে যে রেজাল্টটা দেখাচ্ছে, আমি যেটা কাজ করছি ওখানে দেখাচ্ছিল যে 4 লাখ সাম, এটা কি তাই হতে পারে? মানে এত কিছু নেই এই যে ম্যাডাম একটু লাউড বলবেন কি, কথাটা বুঝতে পারিনি আমি। ওই যে উপরে যে রেজাল্টটা দিয়েছে এই যে আচ্ছা, অ্যাবাউট এটা, হ্যাঁ। জি জি, এই রেজাল্টটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি প্লেস তো না, তাই না? না না, টোটাল এইটা বোঝাচ্ছে যে আমি যেটা লিখে সার্চ করছি গুগলের মাথায় এই রিলেটেড কতগুলো ইনফরমেশন আছে, কতগুলো মানে ওয়েবসাইটে এই ইনফরমেশনটা আছে আর কি। ধর আমি যদি প্লাম্বার নেয়ার মি লিখে সার্চ করি, তাহলে দেখবেন যে এই যে এটা দেখেন কাট হয়ে গেছে। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এইটার কিন্তু আপনার এই যে সাইডে ডট ডট চলে আসছে, এটা মানে কাট হয়ে গেছে, হ্যাঁ। এইগুলা কাট হয়ে যাওয়া মানে ইউজার ফ্রেন্ডলি না, আমি কিন্তু যে ফিক্স টুডে তারপরে কিন্তু পড়তে পারতেছি না, যার জন্য আর কি বলা হচ্ছে যে 65 ক্যারেক্টারের ভিতরে রাখো, যাতে টোটালটা শো করলে আমি আর কি বোঝাতে চাচ্ছি সেটা আর কি সব পরিষ্কারভাবে বুঝতে পারে। কিন্তু যদি এইটা আর কি আমার যদি 70 ক্যারেক্টার বা 75 ক্যারেক্টার হয়ে যায়, সেক্ষেত্রে এরকম ডট ডট আসবে, কিন্তু এর জন্য গুগল কিন্তু আমাকে পেনাল্টি দিবে না, হ্যাঁ। এর জন্য গুগল জাস্ট এটা আমার ইউজার ফ্রেন্ডলি থাকতো না, বাদ বাকি কিন্তু গুগল পেনাল্টি দেবে, তাই বলে এটা ঠিক আছে। তবে এই বলে যে আপনি 100 150 দিয়ে দিবেন, এটা কিন্তু এক্সেসিভ, তখন কিন্তু গুগল বলবে যে তুমি আমার রুলস মেনটেন করতেছো না, তখন কিন্তু আপনাকে র্যাঙ্ক দিতে চাবে না, হ্যাঁ। মানে এইটা আর কি আপনার যদি দরকার পড়ে আপনি 70 72 পর্যন্ত যান, সমস্যা নেই, কিন্তু তাই বলে যে দরকার পড়লে আপনি 80 90 100 এত দূর যেতে পারেন, এত দূর মানে যায় না আর কি, হ্যাঁ। আর হোম পেজের সাথে আর কি নর্মালি আমি আবার ক্রিয়েটিভ আইটি পেজটাতে চলে যাই। ক্রিয়েটিভ আইটি, এই যে ক্রিয়েটিভ আইটিকে উদাহরণ দিচ্ছি কারণ এটা আর কি দেখলে বুঝতে পারবেন সহজে। আর এটা লাস্টে হোম পেজের লাস্টে শুধু আপনার এই যে ক্রিয়েটিভ আইটি কথাটা যোগ করছি, হ্যাঁ। এইটা বাদ বাকি অন্য একটা পেজে যায়, দেখেন যে এইটা কিন্তু নাই। যদি ওয়েব রেসপন্সিভ ওয়েব ডিজাইনে যাই, এখানে যদি দেখেন, আচ্ছা এটা তো রাখছে, তবে এটা আর কি হোম পেজে মাস্ট বি রাখবেন, অন্য পেজে যদি আপনার ক্যারেক্টার বেশি হয়ে যায় এটা রাখার জন্য তাহলে রাখা দরকার নেই, কিন্তু হোম পেজে ক্যারেক্টার বেশি হলে ওই লেখাটা রাখেন, কারণ ওইটা আপনার ব্র্যান্ড, হ্যাঁ। ওইটা আপনার ওয়েবসাইট, ওইটা আপনার ব্র্যান্ডিং করতেছেন ওইটা, সো ওইটা আর কি হোম পেজে অবশ্যই রাখবেন। আচ্ছা, এখন ধরেন তাহলে হোম পেজের জন্য যে টাইটেলটা হবে, ধরেন যে আমার হোম পেজ, যেটা হোম পেজের জন্য তাহলে আমাকে একটা টাইটেল পাঠাইতে হবে। হ্যালো স্যার কি নাই নাকি? আর শোনা যাচ্ছে না তো কিছু। কই স্যার কই? নেটের সমস্যা হয়েছে মনে হয়, স্যার আউট হয়ে গেছে। ভাই আমি ওই ছবিটা স্ক্যান করে আনছি, ওইটা দিলে হবে না? হ্যালো, কোন ছবি কথা বলছেন ভাই? আরে ফাইবারের ভাই, ছবি ভেরিফাই নাই না। কি বলে? হাই কোয়ালিটি ছবি, হাই। হাই লাগবে না হাই হয়ে হ্যাঁ গেছে?
হাই কোয়ালিটি পিকচার। এই রে স্যারকে বলি কি কল। আজকে কি গাইডলাইনটা শেষ? এটা কিসের শেষ স্যার? ক্লাস না না, এখনো শেষ তারপরে কি, তারপরে ক্লাসটা কি? গাইডলাইন তো আরো আগে হওয়ার কথা ছিল। স্যারে বলবো নি। স্যার আনতে গেছে। তারে মনে হয় নেটের সমস্যা হচ্ছে বোধহয়। এরপরে ক্লাসটা যে স্যারে কি ওই যে হবে? আরেকটা আলাদা রুমে চলে গেছে না, ওখানে মনে হয় স্যার মনে হয় মিউট করে রাখছে। স্যার আসছেন তো? এই মাত্র শুনলাম। স্যার মনে হয় মিউট করে রাখছে, আমি বুঝতে পারছি না কি। এই একটা মেসেজে লেখো না, চ্যাটে লিখে দাও তো স্যারকে। স্যার কিছু শোনা যাচ্ছে না অনেকক্ষণ যাবত। স্যার মিউট করলে তার স্ক্রিনশট বন্ধ করবো কেন? স্যার এখানে বিদ্যুৎ চলে গেছে। না আর না, ক্লাসই নাই। স্যার মনে হয় নেটেই প্রবলেম হয়েছে কিছু একটা, মানে সে আলাদা জায়গায় একটা যায় তো মনে হয় ক্লাস নিতেছে যে কারণে। এই যে জাকিরা আপা হলো হোস্ট হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, হোস্ট জাকির আফা। মানে আমাদের ক্লাসের মনিটর আপু নাকি? আপনি ফার্স্টে জয়েন করছেন এই জন্য আপনি বাই ডিফল্ট। না প্রতিদিনই সে থাকে। এটা থাকে বুঝে, ওরা বুঝে কোনো কারণে ফিক্স করে দিয়েছে, আমি জানি না। হতে পারে। ওপেন করে দিয়ে তারপরে অন্য কাজ করি। আর তাছাড়া এমন একটা সবাই কি ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ? কি ওয়েবসাইট না না, চলছে এটার কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। সাপারও নিয়ে কাজ করতেছে তো ওইখানে, ওদের ওয়েবসাইটটা খুব করুণ অবস্থা। ওইটা আমার খুব ক্লোজ আর কি। আমি চাচ্ছিলাম যে এটা বিনা পয়সায় করব, আমাকে হেল্প করে সবাই। আপু আপনার আওয়াজটা না খুব জ্বালাইতাছে। তাই আসলেও আপনি কথা বলার সময় হেডফোনটা কাছে নিয়ে বলতে পারেন না, তাহলে তো কাছে ঠিক। বলতেছি, ওইটা হচ্ছে কি ওই জায়গাটা না যেখানে তারটা ঠিক আছে কিন্তু ওইটা ভেঙে ফেলছে আমার ছেলেটা। আরেকটা নতুন নিতে হবে। হ্যাঁ ওইটার জন্য তো বাইরে যেতে পারছি না, যে এই জন্য তো সমস্যা হয়ে গেছে। লকডাউনের ফলাফল। এই যে কি কথা বললো, আপনি তো ডিজিটাল মার্কেটে সব নষ্ট করে ফেলাইলেন। আপনি হ্যাঁ, মোবাইলে অর্ডার দিবেন, বাসায় পৌঁছে দেব। আমি এই জিনিসটা কিনতে ভয় পাচ্ছি কেন, দেখা যায় যে অন্য একটা দিয়ে দেয়। আমি এর আগে দেখছি তো। দারাজ অ্যাভয়েড করেন, দারাজ থেকে কিনেন না, তারা ইবেলে যে থেকে। পাজি, তারাদের সাথে কিছুদিন আগে আমার লাগছে। তারা যে মোবাইল অর্ডার করবেন সাবান পেয়ে যাবেন, টেনশন হ্যাঁ হ্যাঁ, তাই তো করে, উল্টা পাল্টা দেয়, একদম ডিফারেন্ট একটা জিনিস দিয়ে রাখে দারাজ। আমি ক্যান্সেল করছি। দারাজ খারাপ না, দারাজ ভালো। দারাজের যে রিসেলার আছে ওরা কর্মীরা, না না না, ওদের কর্মী না, ওরা সেলার। না, সেলার পাচ্ছি, সেলার গুলার সাথে না দারাজের কোনো কোম্পানি নাই, কানেক্টিং নাই। নাহলে কেন ওরা এই কাজ করে? একটা কমপ্লেন করার পরে সাথে সাথে অ্যাকশনে চলে যাওয়ার কথা। আমরা দেখতেছি কমপ্লেন আছে, হ্যাঁ 1 মাস পরে যখন আমি কিনবো তখন তো স্বাভাবিক ধরে নিব যে ওরা দারাজ এটা সলভ করেছে ওদের সাথে। আসলে করে নাই, কারণ একই জিনিস আমার 1 মাস পরে আমার সাথে। আচ্ছা আমরা ইসে নিয়ে একটু কথা বলি না, স্যার তো আমাদের দেখাচ্ছে। এক্সট্রিমলি সরি, আসলে আমার নেটের প্রবলেমের জন্য আর কি আমি বের হয়ে গেছিলাম অটোমেটিক্যালি, আমি কানেক্ট করতে পারতেছিলাম না। জি ভাই, এটা আমাদের মাঝে বুঝতে পারছিলাম। আসলে আমি এক্সট্রিমলি সরি, আসলে বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের প্রথমে সাউন্ড নিয়ে একটু প্রবলেম করলাম আজকে, তারপরে এখন আমার নেটের প্রবলেম হয়ে গেছে। প্রবলেম নেই।
ওকে আচ্ছা স্যার, সমস্যা নেই, এরকম হতেই পারে। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ আমি আবার একটু শেয়ার করে নিচ্ছি। আচ্ছা আমি ধরেন যে এখন মেটা টাইটেলটা লিখবো, আমার ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটের হোম পেজের মেটা টাইটেল যেটা ছিল সেটা এসইও ফ্রেন্ডলি মেটা টাইটেল না। সেক্ষেত্রে আমাকে তাকে একটা এসইও ফ্রেন্ডলি মেটা টাইটেল প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে কি হতে হবে, যেহেতু আমার আইটি রিলেটেড ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা আর কি জাস্ট এই হোম পেজের নাম যেটা আর কি হোম, এই হোমে এখানে হোমটা লিখবো এবং এইটাকে রাইট বাটন ক্লিক করে এই যে আপনার লিঙ্কের যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এখানে আপনার হোম পেজের যে লিঙ্কটা থাকবে, ধরেন আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটা দিয়ে আমি দেখাচ্ছি এখন, জাস্ট এটা লিখে ওকে করে দিলাম। হ্যাঁ, দিলে এটা আর কি হাইপার লিঙ্ক হয়ে যাবে। মানে আমাকে যখন আমি বায়ারকে দিব, সে হোম পেজ বুঝতেছে এবং সাথে সাথে লিঙ্কটাও দেখাই দিচ্ছে, আমি এই লিঙ্কের কথা আসলে বলতেছি ওকে, মানে বলে দিলাম ডিরেক্টলি। এখন এখানে তাহলে মেটার টাইটেলটা আমার কি হবে, এখন একইভাবে যেরকম আমরা আর কি একটা এটা বের করছি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ, এই সেম ভাবে হোম পেজের জন্য আমরা যে টাইটেলটা বের করব, ধরেন প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, সেটা লিখে দিব। হ্যাঁ, প্রফেশনাল আইটি, আর এই টাইটেল যখন আমরা দেখবো সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার ট্রাই করবে, ফার্স্ট ওয়ার্ডটা মানে ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ড না মানে ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার থাকবে, ঠিক আছে? ইন বাংলাদেশ, এইটা ধরেন আমি এরকম হোমকে হাইপার লিঙ্ক করলাম, সাথে সাথে এটা লিখে দিলাম, ঠিক আছে? একইভাবে যে সকল পেজ গুলার আমার যদি কোনো ওয়েবসাইটের 100টা পেজ থাকে, 100টার মেটা টাইটেল যদি এসইও ফ্রেন্ডলি না হয়, এই সেকশনটা কিন্তু 100 পর্যন্তই যাবে। এক এক ইন্ডিভিজুয়াল একটা একটা করে পেজ আমরা বের নিব এবং এরকম করে তার জন্য একটা করে টাইটেল আমরা প্রোভাইড করবো আর কি। আমি আর কি ফার্স্টেই কিন্তু বলছিলাম যে এটা আর কি একটু টাইম কনজিউমিং ব্যাপার হবে এবং মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে আরো বেশি টাইম লাগবে, ঠিক আছে? আর যেগুলো মিসিং থাকবে, যে সকল ওয়েবসাইটে ধরেন একটা ওয়েবসাইটে মিসিং যেগুলো আমরা পাবো, তার জন্য কি হতে পারে সেটাও সেম ভাবে এরকম, ধরেন যদি আমার হোম পেজেটা যদি মিসিং থাকতো তাহলে আমি এখানেও হোম লিখতাম এবং হাইপার লিঙ্ক করবো হোমকে, সেক্ষেত্রে কিন্তু আবার এই আপনার প্রথম সেকশন এটা যাবে না, মেটা টাইটেল সেকশনে যাবে না। এবং একইভাবে আমরা একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবো এবং সেটা দিয়ে দেবো। এবং আমি যেটা বললাম, একই সাথে যেহেতু হোম পেজের ক্ষেত্রে আমার ক্যারেক্টার লিমিটের কথা মাথায় না রেখে আমার ব্র্যান্ডিং করা লাগবে, সেহেতু আমি ক্রিয়েটিভ আইটি কথাটা লিখে দেবো। আমার যে ওয়েবসাইটটা হবে বা আমার ক্লায়েন্টের যেটাই হবে সেটার যে আপনার ডোমেইনের যে নেমটা সেটা আর কি লাস্টে এরকম হাইফেনে দিয়ে দিব, ঠিক আছে? একই ভাবে ডুপ্লিকেটের আর ক্ষেত্রে ওইখানে যদি আমি ওইটা ওভার দিতে তাহলে আমার লিমিট ক্রস হইলো না? হ্যাঁ, ওই যে এটা লিমিট ক্রস হবে, কিন্তু আপনার ধরেন যদি 5-10 ক্যারেক্টার ক্রস হয় তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যে যদি মানে 65 জায়গায় যদি 70-72 পর্যন্ত দেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি যদি আপনি 80-90 দিয়ে দেন তখন আসলে সমস্যা। হ্যাঁ, এই মিসিং স্যার ওইখানে সবগুলোতে সেম দিতে হবে যখন আমি এটা অ্যাড করব, কিওয়ার্ডটা অ্যাড করব, সেম ফার্স্ট বলতে সেকেন্ড থার্ড সবগুলোতে সেম দিতে হবে, উপরেও যা দিবেন নিচেও তাই না না না, আমি হলো এটা আর কি বললাম যে সেম বলতে আপনার যে সকল ওয়েব পেজে আর কি মেটা টাইটেলটা আপনার পছন্দ হবে না, দেখবেন যে এসইও ফ্রেন্ডলি না, সেই সকল পেজগুলো লিখতে হবে এবং মিসিং এর ক্ষেত্রে আপনাকে আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, আমি আর কি একটা পেজ, হ্যাঁ বলেন। স্যার আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমার এই জিনিসটা বোঝাতে গিয়ে কোনো একটা ওয়েবসাইট ধরে ধরে যদি করাতে পারতেন আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমরা যে লোকাল হোস্টে কাজ করতেছি লোকাল হোস্টের নিয়েই কাজ করি। হ্যাঁ, ওইটার থেকেই ধরে ধরে মাচ বেটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ধরেন যে মেটা টাইটেলটা তো এটা এটুকু তো ক্লিয়ার, তাহলে আমি এটাকে বাদ দিই। এখন এইটা আর কি ওইখানে আমি ডিফারেন্ট কিওয়ার্ড দেওয়া হ্যাঁ লাগবে তাই না? ডিফারেন্ট কিওয়ার্ড বলতে আমি যে এখন দেখালে আপনি বুঝতে পারবেন তাহলে আশা করি। হ্যাঁ এখন হ্যাঁ আচ্ছা, এইখান থেকে আমি জাস্ট আমার লোকাল হোস্টের যে এটা ছিল, ধরেন আমি এখানে ট্রেনিং এর ভিতরে যে গ্রাফিক্স ডিজাইনটা রাখছি, গ্রাফিক্স ডিজাইনে চলে যাই। এখন গ্রাফিক্স ডিজাইনের জন্য আমার তো শুধু গ্রাফিক্স ডিজাইন ইয়ে না, আমি কিন্তু একটা প্রথমেই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স ইন ঢাকা বাংলাদেশ বের করছিলাম, পরে আর কি ইন বাংলাদেশ পর্যন্ত রাখছি, তাই না?
তাহলে আমাকে এখন গ্রাফিক্স ডিজাইনের যদি কাজ করি, তো আমার গ্রাফিক্স ডিজাইনের লিঙ্কটা আমি কপি করে নিই, এই পেজটা কপি করে নেওয়ার পরে এখন আমি আবার আমার ডকুমেন্ট ফাইলটাতে চলে যাই। এখানে তাহলে আমি লিখবো গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন লিখলাম এবং এইটাকে এবার হাইপার লিঙ্ক করবো। আবার আমি যে লিঙ্কটা কপি করছি গ্রাফিক ডিজাইনের আমার, সেটা দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম, এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন আমি গ্রাফিক ডিজাইনের জন্য যেটা এই যে বের করছিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং কোর্স, এটা আমি জাস্ট এখানে রেখে দিছিলাম, এটা কিন্তু এখানে থাকবে না। এইটা আমি এবার কাট করে নিই। ধরেন গ্রাফিক ডিজাইনের পেজের জন্য আমার এসইও ফ্রেন্ডলি, মানে ধরেন গ্রাফিক ডিজাইনের মেটা টাইটেল ছিল না, সেটা আমি যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং করছি বাংলাদেশ দিয়ে এই মেটা টাইটেল লিখব। আর আমি কিন্তু প্রথমে আপনাদের একটা জিনিস বলছিলাম যে ওয়ার্ডপ্রেস সাইটে মিসিং মেটা টাইটেল এই জিনিসটা পাবেন না। বাই ডিফল্ট কিন্তু ওয়ার্ডপ্রেস একটা তৈরি করে দেয়, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা আছে। মিসিং মেটা টাইটেল এইটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আর কি থাকে না। হ্যাঁ, এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যেহেতু মিসিংটা ভালো না, সেজন্য বাই ডিফল্ট একটা দিয়ে দেয়। ধরেন মিসিং এর জন্য আমরা এটা গেল। এখন ডুপ্লিকেট ধরেন যে আমি আবার স্লাইডটা ওপেন করি, স্লাইড না সাইট। হ্যাঁ, এখন ধরেন যে আমার ওয়েব ডেভেলপমেন্ট পেজটা এবং ডিজিটাল মার্কেটিং পেজটা, এই দুইটার ভিতরে আমি ঢুকে দেখলাম যে এখানে যেটা আছে এইটা আসলে ভুল আছে। দুইটারই একই, মানে আমি এখানেও ভুলে আপনার গ্রাফিক্স মানে ওয়েব ডেভেলপমেন্ট না ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখছি। পেজ আমার ওয়েব ডেভেলপমেন্টের, কিন্তু আমার টাইটেল রয়েছে ডিজিটাল মার্কেটিং এর, সেক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে এখন আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এটা আবার করি, পেজটা নেই কপি করে, এবং আবার আমি আমার সাইটের ইয়েতে চলে যাই। যাওয়ার পরে এখন এখানে ডুপ্লিকেট, তাহলে আমার পেজটা হলো ওয়েব ডেভেলপমেন্টের, আমি ধরেন এখানে ওয়েবটাই লিখলাম। এখন লিখে আমার এটা হাইপার লিঙ্ক করে দিই আগে। এবার তাহলে আমি যেভাবে কিওয়ার্ড মানে যে টাইটেলটা বের করলাম, এটা বের করছিলাম যেভাবে, এই একই ভাবে তো আপনাকে ওয়েবের জন্য একটা টাইটেল বের করতে হবে। আপনি ওই টাইটেলটা বের করবেন, বের করে এখানে বসাই দিবেন। ধরেন আমি এখন জাস্ট ক্রিয়েটিভ আইটির পেজে যেটা আছে সেটা থেকে একবার কপি করে নিয়ে আসি, তাহলে আপনার আর কোনো সমস্যা মানে নরমালি তো আমি বের করা দেখালামই। হ্যাঁ, এখন ধরেন যে রেসপন্সিভ, এই কিওয়ার্ড গুলি কি আমাদের বের করতে হবে? মানে যে হ্যাঁ, প্রথমে তো আপনার কিওয়ার্ড বের করছেন, তারপরে যখন আপনি গাইডলাইন প্রপার মানে বায়ারকে পাঠাবেন যে এই কিওয়ার্ড গুলো তোমার ওয়েবসাইটের জন্য আমি বের করছি, তখন তো ওখান থেকে ও বলে দিবে সবগুলা কিওয়ার্ডে তো ও র্যাঙ্ক করাইতে বলবে। আমি যেগুলি দিব ওইখান থেকে আমাকে হ্যাঁ, 4-5টা বা 7টা থেকে একটা নিতে হবে। 4-5টা ও আপনাকে দিয়ে দিবে যে তুমি এই কিওয়ার্ড গুলোতে আপনি র্যাঙ্ক, আমাকে এই পেজটা এই কিওয়ার্ডে র্যাঙ্ক করায় দাও। তখন আর কি আপনি ওইগুলা ইউজ করে একটা টাইটেল বানাবেন। আমি প্রথমে যেরকম করে বানালাম, এক একটা কিওয়ার্ড থেকে একটু অংশ নিয়ে। মানে কি করব এখন যে আমরা কাজটা করলে আমরা নিজেরাই কয়েকটা চুজ করে নিব? হ্যাঁ, আপনারা এখন র্যান্ডমলি একটু নিজেরা করবেন। ঠিক করে নিব। হ্যাঁ, এইবার হলো জাস্ট আমি ধরেন এখানে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ, এটা কপি করে নিই, যেহেতু টাইটেলটা এখানে না করতেছে না। নেয়ার পরে জাস্ট আমি আবার স্লাইডে চলে যাই। এখানে ওয়েবের জন্য আমার যেটা হওয়ার কথা ছিল সেটা আমি ধরেন এটা হওয়ার কথা ছিল, আমি জাস্ট এবার একটু সুন্দর করার জন্য এটা করে দিই। আচ্ছা, যাই হোক, এরকম করে আপনার জাস্ট পরের গুলা ডুপ্লিকেটের ক্ষেত্রে আপনার যে দুইটা পেজে ডুপ্লিকেট থাকবে তার জন্য এরকম করে সুন্দর করে একটা টাইটেল বের করবেন। এবং যদি 100টা পেজ থাকে, 150টা পেজ থাকে যেটা ডুপ্লিকেট হয়েছে, এখানে কিন্তু তখন আমি এখানে দুইটা সেকশন রাখছি মাত্র, তখন কিন্তু এখানে ওই 100-150 প্রতিটা সেকশন, ইচ এন্ড এভরি সেকশন কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, পরে পেজগুলিকে ডুপ্লিকেট মেটা টাইটেল বলে না স্যার? আপনি যে অডিট করবেন না, অডিট করে যখন আর কি ডুপ্লিকেট পাবেন তখন আর কি এই ডুপ্লিকেটের গুলো এরকম করে লিখবেন। ঠিক আছে, এবং একই ভাবে ডেসক্রিপশনের জন্য মেটা ডেসক্রিপশনটা আমরা এক একটা ওয়েবসাইটের জন্য যে সকল মেটা ডেসক্রিপশন গুলো লিখবো, সেই ডেসক্রিপশন গুলো এরকম করে বের করে জাস্ট এভাবে আপনার এক একটা পেজে এরকম করে বসায় দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমি টাইটেলটা কোথায় ইমপ্লিমেন্ট করবেন সেটা দেখাই দিই। এখন টাইটেলটা আমরা ইমপ্লিমেন্ট, ধরেন যে হোম পেজে টাইটেলটা আমি চেঞ্জ করে এই প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ এটা দিব। এটা জাস্ট কপি করে নিলাম, মানে যদি ইমপ্লিমেন্টেশনের কাজ যখন পান তখন, তারপরে আর কি। হ্যাঁ, এবার আমি চলে যাই।
এখন দেখেন আমার এখানে ক্যানোনিকাল ট্যাগ তো বসাইছিলাম, এটা আমি প্রথম থেকে আসি তাহলে ভালো হবে। আমার পোস্ট, সরি, হোম পেজের জন্য করছিলাম প্রথমে, পেজের জন্য যেহেতু হোম পেজে যাই আগে। আচ্ছা, যে হোম পেজে গেলাম, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে এই এই যে হোম লেখাটা যেটা আছে, আমি এইটা আপনার, তো হোম পেজ এটা এখন এই যে ইওস্ট এর মাধ্যমে কিন্তু এটা করবো। হ্যাঁ, ইওস্ট এর মাধ্যমে করবো। এখন এখন দেখেন আমি যে বলছিলাম যে টাইটেলটা কিন্তু ইওস্ট অটোমেটিক্যালি সেট করে দিবে একটা, এই যে দেখেন এখানে এসইও টাইটেল নামে একটা অপশন রয়েছে, কিন্তু এই যে অটোমেটিক্যালি এগুলা দিয়ে আর কি সেট করে রাখছে একটা। এবং এখানে কিন্তু আপনার মোবাইল ভিউতে কিরকম দেখাবে সার্চে এবং ডেস্কটপ ভিউতে কিভাবে দেখাবে সেটা কিন্তু এখানে ওরা দেখায়ও দিচ্ছে, ঠিক আছে। এইটা আর কি ইওস্টের একটা ভালো দিক। আপনি জাস্ট এই হোমটাকে, সরি হোম বলতেছি, স্ল্যাগ ওইটা, এইটাকে আর কি চেঞ্জ করবেন এবং এখানে এটা দিয়ে দিবেন। সাথে আরো বলছিলাম যে আপনার সাথে আমার থাকবে ক্রিয়েটিভ আইটি। দেখেন এই যে এখন গ্রিন হয়ে গেছে। এখন এরকম গ্রিন থাকা মানে আপনার লেন্থটা আর কি ভালো আছে, ঠিকঠাক আছে। আমার এই যে এখানে দেখাও দিচ্ছে ওরা কিভাবে শো করবে মোবাইলে এবং ডেস্কটপে। এবং এইখানে দেখেন যে মেটা ডিসক্রিপশনের অপশন আছে, আপনারা যে মেটা ডিসক্রিপশন গুলো লিখবেন যদি ইমপ্লিমেন্টেশনের কাজ আছে তখন এই ডিসক্রিপশনটা এখানে বসবে। এখানে জাস্ট ডিসক্রিপশনটা বসাবেন, বসে এই যে আপডেট করবেন, আপডেট করলে আপডেট হয়ে যাবে। এখন আমি আপডেট করে দেখাই। এটা ধরেন আমি টাইটেলটা চেঞ্জ করলাম, ভিউ পোস্টে যাই। আমার কিন্তু এটা আগে হোম ছিল, শুধুমাত্র হোম ছিল। এখন যদি আমি এখানে এখন করি তাহলে দেখেন যে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ ক্রিয়েটিভ আইটি দেখাচ্ছে। এর আগে কিন্তু এটা হোম ছিল শুধু। জি স্যার, অপটিমাইজ হয়েছে। হ্যাঁ, অপটিমাইজ হয়েছে। এখন দেখেন যে ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু এটা রয়েছে, শুধু ওয়েব ডেভেলপমেন্ট হাইপেন। আমি জি যেটা দেখলাম তাহলে সেটা, আচ্ছা ওয়েব না, আমি লিখছিল গ্রাফিক্স, একটা গ্রাফিক্সে যাই তাহলে ভালো বোঝা হবে। দেখেন যে গ্রাফিক্স ডিজাইন হাইপেন। তাহলে আমি এবার গ্রাফিক্স এর জন্য যেটা লিখছি সেটা কপি করে নিয়ে আসি। যেমন গ্রাফিক্স এর জন্য আমি লিখছিল এইটা, গ্রাফিক্স এর জন্য এটা কপি করি। সেম ভাবে আমি এটাতেও আপডেট করে দেব। এখন এইটা আপডেট করার জন্য আপনি কিন্তু ম্যানুয়ালি এখান থেকে তো একটা পেজ, এক একটা পেজ করে যেতে পারতেছেন। এক একটা পোস্ট বা পেজে আপনি এখান থেকে যেতে পারবেন। তবে আপনি শর্টকাটে এখান থেকে, যেখানে যে এই পেজটাতে আমি এখন রয়েছি, এখানে এডিট পোস্ট নামে একটা অপশন দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করেন এখান জি থেকে জি ডিরেক্টলি যেতে পারবেন শর্টকাটে। এখন এখানে গেলাম, যাওয়ার পরে নিচে যাই, জাস্ট আমি এবার এখানে এই যে টাইটেলটা যেটা আছে সবগুলা কেটে দেই। কেটে দেওয়ার পর এটা বসাই দিই, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। আপডেট করে দিই। এবার গ্রাফিক্স এর পেজটা দেখি কি অবস্থা। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। জি স্যার। ঠিক আছে। একই ভাবে যখন আমরা মেটা ডেসক্রিপশনটাও চেঞ্জ করব, এইভাবে কিন্তু আমরা মেটা ডেসক্রিপশন এখানে লিখে দিলেই জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিবি এখনই আমি, ক্রিয়েটিভ আইটির পেজে যা দেখেন তো, আমি গ্রাফিক্স এর পেজটাতে যাই, আমার কিওয়ার্ড তো ইউআরএল ও থাকবে। দেখেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের যে এখানে ওদের টাইটেল আছে এটা যে গ্রাফিক ডিজাইন ট্রেনিং কোর্স ইন ঢাকা ইন বাংলাদেশ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, এখানে এবং দেখেন এই কথাটা কিন্তু এখানে ইউআরএল এও রয়েছে। তার মানে আমি জি যে টাইটেল আমি যেটা বের করছি এটা কিন্তু আমাকে ইউআরএল এও রাখতে হবে র্যাঙ্কে আনতে হলে। জি স্যার, তাহলে আমি 6টা জায়গায় টোটাল রাখতে হবে না? হ্যাঁ 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 6টা জায়গায় রাখতে ওকে। হবে। তাহলে ইউআরএল এও আমাকে এটা চেঞ্জ করতে হবে। তাহলে ইউআরএল চেঞ্জ করার জন্য জাস্ট আমি আমার ওই ট্যাগ ইয়েটা এডিট পোস্ট থেকে, ধর আমার এখানে রয়েছেই, এইখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে রাখবো। আর এই দেখেন এখানে যে স্ল্যাগ, এই স্ল্যাগটাই কিন্তু আমার ইউআরএলটা। এই যে গ্রাফিক ডিজাইন, দেখেন এখানে এই যে গ্রাফিক ডিজাইন এইটুকু রয়েছে। এইটাকে জাস্ট করে আপনার এখানে দিলে, আর মাঝখানেরটা হবে হাইপেন সব ইয়েগুলো। আপনি এখানে বড় হাতে রয়েছে, এগুলো বড় হাতে দেওয়া দরকার নেই, এগুলো ছোট হাতে দিবেন। হ্যাঁ, আপনাকে চেঞ্জ করে দেখাই। দাঁড়ান।
এখন এটা দিবেন। আপডেট দিলে কিন্তু আপনার এই যে আপডেট হয়ে গেছে। এখন আমি ওই ইউআরএল এবার যাই করে দেখি আছে কি কিছু আছে কিনা। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এই যে এখন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং, মানে আমি যদি আরো দিতাম তাহলে আরো কিন্তু আসতো। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু ইউআরএল চেঞ্জ করতে পারতেছি। এবার তাহলে আমার অল্টার ট্যাগ মানে ফিচার পোস্ট তো আমার এটার অল্টার ট্যাগ তো স্যার চেক করা বের করতে বলবো, মানে কিভাবে বের করতে হবে এটা কিন্তু আপনাদের দেখাইছে। তাহলে আমার এটার অল্টার ট্যাগ তো সেট করতে হবে, এটাও তো সেট করতে হবে। তাহলে এটা কোথা থেকে সেট করব? এইটাও জাস্ট আপনার এখান থেকে এই যে এই সেকশনে আসলে এই যে ফিচার ইমেজ, এখানে যে ইমেজটা আপনি দিচ্ছেন এই ইমেজে ক্লিক করলে এখানে একটা এরকম ওপেন হবে এবং এই যে অল্টার টেক্সট নামে একটা অপশন আছে। অথবা আপনি করতে পারেন কি আপনার এই যে মিডিয়া যেটা আছে না, মিডিয়াতে যাবেন একবারে, যাওয়ার পরে আপনার কোন ইমেজ, এই যে এই ইমেজটা, তাহলে এই ইমেজটা অন করি। অন করার পরে যে অল্টার টেক্সট এখানে জাস্ট আপনার ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার এটা হলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেভ করা লাগবে না, অটোমেটিক্যালি যে এখানে এরকম একটা গোল আইকন দেখবেন যে লোড নেয়, লোড নেওয়ার পর অটোমেটিক সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে আমি আমার গ্রাফিক ডিজাইনের পেজটাকে আরেকবার রিলোড করে দেখি অল্টার ট্যাগ সেট হয়েছে কিনা। কন্ট্রোল ইউ যদি দিই এবার আর কন্ট্রোল এফ দিয়ে 13টা আসছে। আচ্ছা দেখি কোথায় আছে ইউআরএল গুলো, তো চেঞ্জ দেখা হচ্ছে। সাইটটা এই যে দেখেন আমার এই যে ইউআরএলটা এখানে আমি একটু এটাকে স্লাইড করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমার ইমেজের যে ইউআরএল, আমি যদি এখন এই ইউআরএলটা অন করি দেখেন আমার কিন্তু এই ইমেজটা অন হচ্ছে। তার মানে আমার ইমেজটা ঠিক আছে। এবং এই ইমেজের জন্য আমি এই যে যে অল্টার ট্যাগটা সিলেক্ট করছি এই লিংকের পাশে দেখেন এই যে WP পোস্ট ইমেজ অল্টার ট্যাগ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। তার মানে আমার অল্টার ট্যাগও কিন্তু সেভ হয়েছে। জি স্যার, সেট হয়েছে। আচ্ছা আপনার এইটারও কিন্তু একটা অল্টার ট্যাগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন আমাকে। ওকে, বাকি সবাই কি বুঝতে পারছেন? আসলে একটু মনে হচ্ছে যে ডিফিকাল্ট, কিন্তু আপনারা যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন কিন্তু একদম মানে একবার বুঝতে পারলে আজীবন আর ভুলবেন। এটা সাইকেল চালানো আর সাঁতার শেখার মতো। মানে সাইকেল চালানো আর সাঁতার শেখা কিন্তু যারা একবার দেখে শিখে যায় তারা কিন্তু জীবন আর ভুলে না। এই সেম এটাও, এটা কিন্তু খুবই ইজি। আপনি জাস্ট একটু মনে হচ্ছে যে এখন কষ্ট হচ্ছে বুঝতে, তবে কোনো সমস্যা নাই, একটু ট্রাই করেন। আর কোনো হেল্প লাগলে তো অবশ্যই আমি আছি, একদম ইজিলি বুঝতে পারবেন। জি স্যার, এই ইমেজ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ আসলে আপনার হয়তো ক্লিয়ার, বাকি সবার ক্লিয়ার না হতে পারে। আমি কিন্তু চাচ্ছি সবাই ক্লিয়ার হতে, এবং আপনারা যদি চেষ্টা করেন আমি চাই যে সবাই সাকসেস হবে। শাহজাহান ভাই তো একটু বুঝে, এই জন্য উনি একটু আগে আগে বুঝে, আমাদের আবার একটু দেরি হয়। আচ্ছা ওইটা কোনো সমস্যা নাই। কোথায় বুঝেন নাই জিজ্ঞেস আপনারা করেন, যদি স্যার আছে। স্যার এই কোড হ্যাঁ জায়গাটা আসতে হলে কন্ট্রোল কিউ, কন্ট্রোল ইউ 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 ওয়াই কন্ট্রোল ইউ লাস্টে হ্যাঁ ইউ ইউ, মানে এটা হলো সোর্স কোড। আপনি কন্ট্রোল ইউ দিতে পারেন, তারপরে কিন্তু বা আপনি যে রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স, এটাতে রাইট বাটন ক্লিক করলে যে ভিউ পেজ সোর্স এখানে ইয়ে করতে পারেন, যে কন্ট্রোল প্লাস ইউ লেখা আছে, এটা ক্লিক করলে সোর্স করে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা এখন দেখি নেক্সট সেকশনে কি আছে। আচ্ছা আমি মনে হয় আপনাদের এটা বুঝাতে পারছি। মেটা ডেসক্রিপশনটাও সেম। সো মেটা ডেসক্রিপশনটা আপনারা আশা করি বুঝে যাবেন যখন ট্রাই করবেন। আর না বুঝলে তো এখন আমি আছি। স্যার ছয়টার ভিতরে আপনি কয়টা দেখালেন? প্রথমে টাইটেল আর আমি টাইটেল, ইউআরএল আর ইমেজ অল্টার ট্যাগ তিনটা দেখানো হয়েছে। আর দুইবার থাকবে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের ভিতরে একবার এবং শেষ 100 ওয়ার্ডের ভিতরে একবার। হ্যাঁ এই হলো দুইবার। আর বাকি থাকলো আপনার H1 ট্যাগ। হ্যাঁ রাইট H1 ট্যাগটা এখন দেখাবো। আচ্ছা স্যার, এখানে আপনার কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে একসাথে? মানে কোথায়? ওই আমার যে টাইটেলটা ইউজ করলাম সেটা করা যায় কি আনলিমিটেড নাকি কোনো লিমিট আছে যে কত আমি টাইটেলের ভিতরে দিবেন? টাইটেলের ভিতরে জি জি টাইটেলে। আচ্ছা
এইখানে হলো আপনার এটা কোনো লিমিট নাই। হ্যাঁ, আপনি যদি 65 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে যদি 100টাও বুঝাইতে পারেন বুঝান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওই যে ক্যারেক্টার লিমিট আছে ওইটার ভিতরে আপনি যতগুলো ঢুকাইতে পারেন সমস্যা নেই, কিন্তু এমন ভাবে ঢুকাইতে হবে এখানে যেটা আর কি। মানে টেবিল দিলেন না, ফার্স্ট টেবিল, সেকেন্ড টেবিল, থার্ড টেবিল, মানে এক ও একটাতে আচ্ছা, এক একটা এইটা। করে। জি জি, ও, এইটার এখানে কথা যে বলতেছেন, আপনার যে এটা আর এখানে কি পেজ। একটা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, একটা পেজের জন্য আপনি এইটা আর কি লিখলেন, ঠিক আছে। আপনার ধরেন আমি এখানে দুইটা রাখছি, একটাই। জাস্ট আমি কিন্তু লিখলাম একটা। হ্যাঁ, একটা ইউআরএল, একটা পেজের জন্য একটাই টাইটেল দিবেন আপনি। আপনি তো একটা পেজে দুইটা টাইটেল দিতে পারবেন না। একটা পেজের জন্য একটাই টাইটেল থাকবে, একটা আচ্ছা, পেজের জন্য এখানে একটাই আছে ডেসক্রিপশন। মেটা টাইটেল মিসিং। মিসিংটা ধরেন আপনার যে যখন অডিট করব কিছু কিছু পেজে আর কি মিসিং থাকতে পারে, যদি সেটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখে। হ্যাঁ, মানে শর্ট যদি থাকে ওয়ার্ডপ্রেস এটা মানে আবার শর্ট করার থাকে জন্য, বলতে পূরণ ওই করার জন্য। ওই পেজে আর কি থাকবেই না মেটা টাইটেল, মানে যে এই মেটা টাইটেলই নাই ওই পেজে কোনো, তখন সেটাকে মিসিং দেখায়। এটা আর কি অডিট করার সময় আপনারা দেখছেন আশা করি। আর মিসিংটা মানে যে আপনার পেজে মেটা টাইটেল নাই। আচ্ছা, এখানে আর যে পেজ, মেটা, পেজের নাম এটা না, হোম এবং এই গ্রাফিক ডিজাইন একটা হ্যাঁ হ্যাঁ আলাদা হ্যাঁ, নাম এই যে আছে এটা। আলাদা, এটা একটা পোস্ট। আপনি পেজ এবং পোস্ট দুইটার জন্যই আপনাকে এগুলো দেখতে হবে। হ্যাঁ, এটা ছিল পেজ, আমি পেজের জন্য লিখছি, এবং এটা ছিল পোস্ট, পোস্টের জন্য লিখছি। আপনাকে পোস্ট পেজ দুইটার জন্যই লিখতে হবে, কিন্তু ওই যে ক্যাটাগরি বা অন্য যেগুলো আছে লিখতে চলবে। তবে পেজ এবং পোস্ট এগুলোর জন্য লিখতে হবে সবগুলোর জন্য। যদি যে 100টা পেজেই আপনার মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার 100টা সেকশন, এখানে যেরকম করে আরো ধরেন সেকশন যোগ হবে। এখানে জাস্ট যে আমি যদি ইয়ে করি, আচ্ছা এখনো অনেকে আসতেছে এত দেরি করে। আপনি যদি এখানে জাস্ট যাই, যদি এই যে ইনসার্টে যান, বিলো দেন, তাহলে কিন্তু এই যে আরো দুইটা যোগ হয়ে গেল, তিনটা যোগ হয়ে গেল। এরকম করে আপনাকে তখন সেকশন বাড়াইতে হবে যে আপনার এই পেজের জন্য এটা লেখেন, এই পেজের জন্য এটা লেখেন, মানে ওয়েবের জন্য একটা, ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা, তারপরে যদি আপনার আরো পেজ থাকে সেই সকল পেজের জন্য আলাদা আলাদা করে লিখতে হবে এরকম। হ্যাঁ, আচ্ছা এখন এখন আসি H1। এখন H1টা আমার কিভাবে আমরা সেট করব, এটাও কিন্তু একদমই যে আমি এখন আবার আমার সাইটে চলে যাই। এখন আমি আর কি এই পেজটাতে ইচ্ছা করে আপনি H1 দুটো হ্যালো, হ্যালো। হ্যালো, আমি আছি, স্যারকে শুনতে পাচ্ছি না। আমিও স্যারের আছি নেট ভাই। গেছে মনে হয়। হ্যাঁ, স্যার নাই, স্যার নাই। আচ্ছা, স্যার আছে কিন্তু ওনার ভয়েস পাওয়া যাচ্ছে না। আসছে, স্যার শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, আমার নেটের প্রবলেম, আবার প্রবলেম করতেছে না আর কি, আমি ওকে আবার স্যার, ডিসকানেক্ট হয়ে এখন গেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আর কি আবার ইয়ে থেকে ফিরে আসি। আচ্ছা, নর্মালি যেটা বলতেছিলাম, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার এই যে টাইটেল যেটা থাকবে এটা অটোমেটিক্যালি H1ই থাকে। হ্যাঁ, এখানে আমি তো টাইটেলে তো আপনার এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ট্রেনিং এটা তো লিখতেইছি। সো আমাকে আলাদা করে এটা H1 করা লাগবে না। হ্যাঁ, কিন্তু বাই চান্স যদি একটা পেজে অন্য কোনো কিছু যদি H1 হয়ে যায়, তখন তাহলে আমরা কি করব? আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে এইটাকেও আর কি, যে কোর্স মডিউল লেখা যেটা, এটাকেও আমি H1 করে রাখছি। আচ্ছা, আমি এটা এখন তাহলে H1 যে এখানে দুইটা আছে, এটা তো আপনারা অডিটের সময়ও দেখছেন কিভাবে বের করতে হয়, এবং জি এখন স্যার। আরেকবার দেখেন কিউ দিলে আমরা যদি H1 লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমাকে এখানে H1 শো করবে কোন কোন জিনিসগুলো H1 আছে। দেখেন এই যে H1 গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, আর এই যে H1 কোর্স মডিউল, দুইটা আমাকে কিন্তু শো করতেছে। কিন্তু আমার কিন্তু দুইটা H1 থাকা যাবে না, একের বেশি H1 থাকা যাবে না। সো তাহলে এইটা আমি এই যে কোর্স মডিউল যেটা, এটাকে আমি তাহলে এখন H2 করতে হবে অথবা H3 তে দিতে হবে। এইটা তাহলে কিভাবে করব? এইটা জাস্ট করার জন্য আমার এই পেজটাকে আমি এডিট পোস্ট আবার ক্লিক করি। এডিট পোস্টে ক্লিক করি, দেখেন এই যে
আপনার এই যে কোর্স মডিউল লেখা যেটা, এটাকে আমাকে H2 করতে হবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনটা এটা আপনি ইচ্ছা করলেও এটা আপনি ইয়ে করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। যদি কোডিং ওয়েবসাইট হতো সেক্ষেত্রে আলাদা কথা ছিল। এখন কোর্স মডিউলটা সিলেক্ট করবেন, করার পরে দেখেন এই যে এখানে H1 শো করতেছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে যে H1, H2, H3 আপনি কোনটাতে দিতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে পারবেন। আমি ধরুন H2 দিব। এবার H2 তে দিলাম, দেওয়ার পরে আপডেট করলাম। আপডেট করে এখন ভিউ পোস্টে আবার চলে যাই, দেখি যেটা চেঞ্জ হয়েছে কিনা। S2 তো একাধিক থাকতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, H2 একাধিক থাকতে হবে, H1 একটাই থাকতে হবে। গুগল যে রুল দিয়েছে H2, আপনার H2 অনেক দেন, সমস্যা নাই, কিন্তু H1 আপনার একটাই থাকতে পারবে। মানে হ্যাঁ H1 একটা বোঝানো মানে কি এটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা বোঝাচ্ছে তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট, যেহেতু আমার কিওয়ার্ডটাও H1 এ যাচ্ছে, কিওয়ার্ড তো H1 এ যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। জি স্যার, বুঝতে পারিনি কথাটা। এইচ মিন্স কি বোঝাচ্ছে? এটা হলো হেডিং, H মানে হেডিং, হেডিং 1। এই তো হেডলাইনটা কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন কন্ট্রোল ইউ তে চলে যাই, এবার আবার সার্চ করে দেখি যদি আমার চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, দেখেন আমার H2 কিন্তু আগে H1 ছিল 7টা, এখন 5টা হয়ে গেছে। আচ্ছা, স্যারকে আমি একটু মিউট করে দিই। হ্যাঁ, রায়হান, আচ্ছা মিউট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি একটু সার্চ করে যেহেতু দেখতেছিলাম, দেখেন যে H1 এ কিন্তু এই যে গ্রাফিক ডিজাইন H1, এখানে কিন্তু এই যে কোর্স মডিউল এটা কিন্তু আমার H1 ছিল, এখন দেখেন H2 দেখাচ্ছে। ঠিক আছে, জি এই যে H2, তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা H2 ঠিক করতে পারি। তাহলে আমরা এটা তো ইমপ্লিমেন্টেশনের সময় H2 ঠিক করব, গাইডলাইনে কি লিখবো তাহলে? যদি আমার গাইডলাইন মানে আমার একটা ওয়েব পেজে যদি ধরেন যে গ্রাফিক ডিজাইন এবং কোর্স মডিউল দুইটা যদি H1 থাকে, তাহলে আমরা এটা বায়ারকে কিভাবে বলতে পারি? সেটা বলার জন্য আমি আবার ইয়েতে চলে যাই। এখানে ধরেন আমার এই যে এখানে লেখা ধরেন যে কি মাল্টিপল H1 যদি থাকে, মিসিং H1 থাকলে নরমালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আবারও বললাম যেটা কি আগেও বলছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে H1 টাইটেলটা যেহেতু H1 নিয়ে নিবে, সো মিসিং থাকার সম্ভাবনা খুবই কম। যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে আপনার মিসিং থাকবে। হ্যাঁ, তাহলে এখন এই যে মাল্টিপল H1, আমার গ্রাফিক ডিজাইন পেজে মাল্টিপল H1 ছিল, তাহলে আমি গ্রাফিক ডিজাইনটাকে প্রথমে লিখবো। এখানে গ্রাফিক ডিজাইনটা লিখলাম যে এই পেজে তোমার মাল্টিপল H1 আছে, এটাকে হাইপারলিংক করে গ্রাফিক ডিজাইনটা দিয়ে দিব। আচ্ছা, হাইপারলিংক করে তো দিতে পারবেন, সমস্যা নেই। এটা আপনার হাইপারলিংক করে দিলেন। এখন তারপরে আমি একটু আবার স্লাইডে যাই, মানে ওয়েবসাইটে যাই, স্লাইড বলে ফেলছি বারবার। আচ্ছা, এখানে আমার দুইটা H1, কোনটা কোনটা? এইটা একটা আর কোর্স মডিউল একটা। যদি আমরা এখন এটা চেঞ্জ করছি, এখন আর এটা নাই, ধরেন যে ছিল আর কি, এখন আমি গাইডলাইনের যেটা লিখবো আর কি সেটা এখন তাহলে হবে হলো যে গ্রাফিক ডিজাইন কথাটা এখানেও থাকবে, কিপ ইট ইজ অ্যাজ ইট ইজ, মানে যেটা আছে এরকমই থাকবে। এবং পরের লাইনে, এখানে এর পরের লাইনে লিখবেন যে কোর্স মডিউল, কোর্স মডিউল। হ্যাঁ, এটাও আমার H1 এ রয়েছে। এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালারটা আমি নরমাল করে দেই, তো এটা উঠাই দিই। মানে প্রথমে গ্রাফিক ডিজাইনটাও H1 এ রয়েছে এবং কোর্স মডিউলটাও H1 এ রয়েছে। আমি বললাম যে গ্রাফিক ডিজাইনটা তুমি H1 এই রাখো এবং কোর্স মডিউলটা রিমুভ H1 ট্যাগ, মানে এখান থেকে কোর্স মডিউল থেকে H1 ট্যাগটা রিমুভ করো এবং এটাকে H2 বানায় দাও। ঠিক আছে, এবং একইভাবে যদি আপনার H2 সেকশনে মনে হয় যে কোনো কিছু চেঞ্জ করা দরকার, আপনি এখানে H2 তে এই পেজের জন্য H2 যেটা আছে সেটাতেও এটা দিতে পারেন। এবং একইভাবে এরকম করে আপনার বাকি জিনিসগুলা, মানে যদি আপনার 5টা পেজে থাকে তাহলে 5টা সেকশন হবে, আলাদা আলাদা পেজ দিবেন, তারপরে পেজের যে মাল্টিপল যেগুলো আছে সেগুলো লিখবেন, এবং সাথে সাথে হলো H2 যদি কোনো মানে দরকার পড়ে যদি চেঞ্জ করা, তাহলে H2 চেঞ্জ করাটা এখানে দিতে পারেন। এই হলো আপনার H1 এর সেকশন, এবং টেকনিক্যালি কিভাবে করে ওটা তো দেখাই দিলাম। হ্যালো স্যার। ঠিক আছে, প্রতিটা পেজ এবং প্রতিটা পোস্টে। স্যার, হ্যাঁ, আমরা যখন আর কি ওয়েবসাইট অডিট করব তখন তো আসলে আমরা বেরি করে নিচ্ছি কোন কোন সাইট গুলাতে, মানে কোন কোন ইউআরএল গুলাতে কি কি প্রবলেম আছে, তখন সেই ইউআরএল গুলো আর কি এখানে আলাদা করে লিখে এবং সেগুলোর সাথে জন্য কি হতে পারে, মানে তোমার ওয়েবসাইটের এই পেজটাতে দুইটা H1 ছিল, তোমার এই দুইটা তো থাকা যাবে না, তুমি এই একটাকে H1 রাখো এবং বাকি যে একটা H1 ছিল সেটাকে তুমি H2 করে দাও।
এইটা আর কি আপনাকে বলে দিতে হবে। আর যদি বায়ার আপনাকে বলে যে আচ্ছা তাহলে তুমি মানে যদি বললাম যদি বায়ার আপনাকে কাজ দেয় পরে ইমপ্লিমেন্টেশনের জন্য, তখন আপনি আর কি ওইটা ওইভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন যেভাবে দেখা হ্যালো স্যার। আচ্ছা কোন এক স্যার, হ্যাঁ বলেন বলেন স্যার। স্যার আমি সরি স্যার কথা বলতে ইন্টারাপ্ট করব। না না স্যার অবশ্যই না। হচ্ছে স্যার একটু কষ্ট করে আমাকে অ্যাটেন্ডেন্স দিন। আচ্ছা আপনি এখনই কি লিভ নেবেন? আমি ক্লাসটা এখনই শেষ করবো কারণ 20 বেজে গেছে। হ্যাঁ আপনাদের এটার আরো একটা ক্লাস আছে এবং বাকি সেকশনগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমার অফিসের গাড়ি তো স্যার। ও আচ্ছা ঠিক আছে, আপনি আপনি একটু কাইন্ডলি কেউ একজন একটু আমাকে নোট করে দিন, হ্যাঁ যে ওনার যখন আমি প্রেজেন্টে আমার করি। চ্যাট বক্সে আমার নামটা মেনশন করে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে স্যার? স্যার আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন, যদি মেসেঞ্জারেও আপনাকে আমি স্যাটিসফ্যাকশন অনুযায়ী যদি আপনার ইয়ে করতে না পারি, আপনাকে সাপোর্ট দিতে না পারি, তখন আমি নাম্বার দিব, সমস্যা নেই। স্যার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি স্যার, কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করুন স্যার। আচ্ছা হ্যাঁ অবশ্যই স্যার অবশ্যই আমিও পাঠাইছি ফেসবুকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। স্যার এই স্লাইডটা কি ইয়া দিয়ে দিবেন, এই ওয়ার্ড ফাইলটা ওই হ্যাঁ 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 আমি এইটাও দিব, তবে হ্যাঁ এইটাও দিব, তবে আপনার দিব হলো আপনার নেক্সট ক্লাসের পরে, এটা টোটালটা দেখানোর পরে, ঠিক আছে? স্যার এটা দিয়ে দিলে ভালো হবে কি, আমরা ক্লাসটা করার সময় এটার সাথে সাথে দেখলে স্টেপ বাই স্টেপ ভালো। আচ্ছা যদি আগে চান তাহলে সমস্যা নাই, দিয়ে দেন, আগে তারপরে যদি এগুলোর মধ্যে আমি কোনো একটা ফাইল প্রবলেম করে দিব, থাকে ঠিক আমি আছে? আপনাকে জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সমস্যা নেই, তাহলে আমি দিয়ে দিব এটা। জি স্যার থ্যাংক ইউ। জি স্যার এই যে অ্যাটেন্ডেন্স কেউ একজন কিছু বলতেছে? হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স নিব, এখন অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা আপনাদের সাথে ভালো করে পরিচয় হয় না, আপনাদের কার বাসা কোথায় আছেন, মানে ঢাকার ভিতরে কে কে আছেন? স্যার আমি এমডি উমর আলী from ঢাকা from সিলেট। ঢাকা বাসায় আচ্ছা সিলেটে আমি তো ছিলাম, অনেকদিন ছিলাম। বাসা হচ্ছে সিলেট। আচ্ছা আচ্ছা স্যার আমি সিলেটে আছি। সিলেটের কয়েকজন আছেন তাহলে? আমি সিলেটের ছিলাম 2011 সালে। স্যার কোথায় ছিলেন? 4-5 জন স্যার। আমি আর কি সিলেট পলিটেকনিক্যালের স্টুডেন্ট ছিলাম, আমি ওখানে 6 মাস মতো ছিলাম আর কি। সিলেট টেকনিক্যালে? হ্যাঁ পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আপনার যে বড়ইকান্দি আর কি ওখানে। হ্যাঁ জি স্যার। সাতকে? না না ওই যে আপনার আলমপুরের ওইদিকে মেইন টাউনে ছিলাম, ওই যে কাজীর বাজার ব্রিজের পরে আর কি। হ্যাঁ 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 কাজী বাজারে তো বাজার করতে যেতে হতো আমাকে, আমার মনে আছে। তবে আমার আর কি সিলেট থাকার স্মৃতি খুব একটা ভালো না। আচ্ছা আজকে 29 ক্লাস সিলেট থাকা অবস্থা আমার মানে অল্প বয়স ছিল তো, আমার ভালো লাগতো না থাকতে, একা একা অত দূরে থাকা ফ্যামিলি ছাড়া। আচ্ছা আচ্ছা। তো সিলেটের ভাষা শিখছেন না স্যার? এক্স্যাক্টলি শিখি নাই, তবে আমি খুব মজা পাইতাম, আমি কথা শুনে খুব মজা পাইতাম। হ্যাঁ আমি কিন্তু নন সিলেটি স্যার, আমার বাসা বাড়ি যেহেতু সিলেট, তাও আমি নন সিলেটি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। সিলেটের ভাষা বলতে পারি কিন্তু আমি সিলেটের ভাষা ইউজ করি না। ওমর আলী একটু সিলেটি ভাষা বলেন। চিতা মারতাম, সিলেটি ভাষা তো মারতে পারি না তেমন। জি বলেন। স্যার আমরা যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটটা করছি, এটা অ্যাকচুয়ালি কি এটা কখনো লাইভে আর করা যাবে? লাইভ না এইটা আসলে লাইভ করা যাবে না। তাহলে এটা আমরা কেন করছি? মানে এইটা জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমি যদি এখন জাস্ট একটা না আমি আর ওয়েবসাইট কিছু প্র্যাকটিসের জন্য। হ্যাঁ প্র্যাকটিস। আমি যদি আপনাকে এখন বলি যে আপনি একটা পেইড ওয়েবসাইট নেন, একটা পেইড ওয়েবসাইট নিতে আপনার 3000 থেকে 3500 টাকা খরচ হবে, ম্যাক্সিমাম কিন্তু নিবে না। হ্যাঁ তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না আর কি। জাস্ট আপনারা পেইড ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করে, এখন যেহেতু আপনারা লার্নার অবস্থায় আছেন, এখন আপনার ইয়ে করলেই ভালো, মানে এটা প্র্যাকটিস করলেই ভালো। আচ্ছা আবু সায়েদ আছেন, রায়হান বাদশা, এমনি রায়হান বাদশা।
আচ্ছা, বিপানানন্দ দে, বিপানানন্দ দে নাই। রবিউল আওয়াল রবি, ইনি চলে গেছেন না, নাম দিয়ে গেছেন। শাহজাহান আহমেদ, দিয়ে দিয়েন স্যার, এই যে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, কেটে যেতে হবে। স্যার বিপণানন্দ দে ছিল, হঠাৎ করে নাই, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিচ্ছি, প্রবলেম নাই। শাহজাহান আহমেদ, ইয়েস স্যার। ওমর আলী, ইয়েস স্যার। ওমর আলী, ফাইজা ই মাহমুদ, ইয়েস স্যার, ইয়েস স্যার। মানে ওমর আলী আছেন নাকি বুঝি নাই, তাহলে ওমর আলী কি নাই তাহলে? ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি আছি স্যার। আচ্ছা, এই যে তাহলে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফাইজা ই মাহমুদ, উনি তাহলে নাই। আচ্ছা ছিল, ঠিক আছে। এটা কি আবু কাহার আল ফাতিহা, ফাতাহ, ইনি কি আছেন? মানে অনেক হার্ড নাম, আমি এত কঠিন নাম কখনো শুনি নাই। আচ্ছা, সাব্বির আহমেদ সায়েম, সাব্বির আহমেদ সায়েম, জাকারিয়া হাফিজ, উনি তো আছেন। সাইদ ইকরামুল হক নাই। আগ্রহ দেব চক্রবর্তী, জি আছে স্যার। আশরাফুল ইসলাম আনমন, সবার নামটাই অনেক ইউনিক এই গ্রুপের। আচ্ছা নাই। জয় কুমার মন্ডল, স্যার। রেজবানা খানম, জি স্যার আছি। আবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। বিল্লাল হোসেন, বিল্লাল হোসেন, শাহিন সুলতানা, ঠিক আছে, আছি স্যার। শাহিন সুলতানা, আছি ঠিক স্যার। আছে। তাবাসসুম, ইয়েস স্যার। মেহেদি হাসান, মেহেদি হাসান নাই। সামিলা হাসান, আচ্ছা ইনি কি আছেন? সামিলা হাসান, সানজিদা আক্তার, তানজিদ আক্তার, জাহিদুল আলম, Yes, জাহিদুল sir. আলম সায়েম, Yes, sir. নাদিমুল ইসলাম, Yes, sir. নাহিদ Yes, sir. শারমিন টুম্পা, নাহিদ শারমিন টুম্পা। Yes, sir. আচ্ছা 1 2 3 4 5 6 7 8 জন অ্যাবসেন্ট। আচ্ছা কেউ কি বাদ পড়ছেন? একটু আমি আরেকবার দেখাই দিই আস্তে আস্তে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা আর কি অ্যাটেন্ডেন্স তো হয়ে গেল। আচ্ছা এখন আপনারা হোমওয়ার্ক কিন্তু ওই যে H1 ট্যাগের একটা আর একটা আপনার ক্যানোনিকাল ট্যাগের, হ্যাঁ এই দুইটা সোর্স কোডের থেকে নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন। আর বাকি যেগুলো আছে আমি আর কি নেক্সট ক্লাসে দেখাই দিব, কোনো সমস্যা নেই। আর যদি কোথাও আপনাদের মানে প্রবলেম মনে করেন, গাইডলাইন 2 গাইডলাইনে আর একটা পার্ট হবে, হ্যাঁ বাকি তো আরো কিছু জিনিস বাকি আছে আর কি, ওইগুলো আর কি দেখানো হবে। স্যার তবে আপনি কি এইটুকু যেটুকু করছি আমাদের লিস্ট দিয়েছেন নাকি, হোমওয়ার্কের লিস্ট? না, আমি লিস্টটা গ্রুপে দিয়ে দিব, কিছুক্ষণ ভিতরে দিয়ে দিব, হ্যাঁ। আর যদি কোনো প্রবলেম পড়েন আমাকে অবশ্যই মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে স্যার, গুড নাইট। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।